জামা খুলে ফেলো আব্বু, মেঘে ভিজে গেছে। তানশান জামা খুলতে নারাজ। হঠাৎই আগমনের কারণ হিসেবে তপবন কাউকে কিছু বলেনি। রূপকথা তড়িঘড়ি করে এসে ছেলের পিঠে হাত রেখে বলল, ঘেমে গিয়েছো দেখছি, আমি ফ্যান ছেড়ে দিচ্ছি। ফ্যান ছেড়ে দিয়ে রূপকথা শুধালো। কি খাবে? তানশান চোখ মুখ কুচকে বলল, আপনি আমায় আপ্যায়ন করছেন কেন? রূপকথাও কপাল কুচকে অনুযোগের সুরে বলল, আমি করবো না তো কে করবে? আপনি তো আমাদের সাথে এসেছেন, আমাদের বাড়ির লোক আপনি। রূপকথা কোমরে হাত দিয়ে বলল, আমি তোমাদের বাড়ির লোক না, এটা আমার ঘর, আমি এই বাড়ির মেয়ে। বাবা ছেলে ললাটে ভাঁজ পড়ল। তানশান থমথমে গলায় ফের শুধালো, আর আমার বাড়ির কি হন আপনি? কেন? তোমার মিমি, তোমার পাপার স্টুডেন্ট আর তোমার দাদুর পুত্রবধূ। রূপকথা নিরুদ্বেগ কণ্ঠে। বাবা ছেলের মুখ অন্ধকার হয়ে গেল। রূপকথা মজা করে বললেও তারা বিষয়টা সহজভাবে নিতে পারল না। তাদের গম্ভীর মুখ দেখে রূপকথা ভ্রু কুচকে বলল, কি হলো? এমন মুখ গোমরা করে নিলেন কেন দুজন? এখানে ভালো লাগছে না? তানশান ভারী গলায় বলল। আপনি আমাদের কিছু হন না? রূপকথা ঠোঁট উল্টে বলল, আমি তোমার কিছু হই কিনা সেটা তুমি খুব ভালো করেই বলতে পারবে। তানশানের চোখে মুখে ঘোর বিরোধ। সে তৎক্ষণাৎ প্রতিবাদী কণ্ঠে বলল, আপনি আমার কিছু হন, আপনি আমার কিছু হন না, এটা কেমন কথা? আপনি আমার মা। হড়বড়িয়ে বলতে গিয়েও হঠাৎ থমকে গেল তানশান। রূপকথার হেয়ালির কারণ বুঝতে পেরে তার মুখশ্রী বিমর্ষ হয়ে ওঠে। ছেলের হঠাৎ মিইয়ে যাওয়া দেখে রূপকথা ম্লান হাসল, বলল, দেখেছো, আমি তোমার কিছু হলে তো তুমি জোর গলায় বলতে পারতে, কিন্তু তুমি পারলে না। রূপকথার অভিমান হয় না। নিজের পরিস্থিতি উপলব্ধি করে মনে হয় ছেলেটা ঠিকই করেছে। কাউকে এত সহজে বাবা মায়ের জায়গায় বসানো যায় না। সে হাসি মুখে বলল, এখন বলুন আপনারা কি খাবেন? কিছু না। তানশান বলতে না বলতে নীলিমা নানা পদের খাবার নিয়ে এলো। সাথে রোজও শরবত নিয়ে ঢুকলো। হাসজ্জ্বল মুখে রোজ বলল, দেখো ভাইজান, আন্টি 5 মিনিটের মধ্যে সব তৈরি করে ফেলেছেন। তপবন থমথমে মুখে কৃত্রিম হাসল। মস্তিষ্কে শুধু রূপকথার কথাটুকুই ঘুরপাক খাচ্ছে। তবে কি মন বুঝতে পারা সত্তাটি কারণ মন বুঝতে ব্যর্থ হচ্ছে? পরবর্তী মুহূর্তগুলো নীলিমার আপ্যায়নের ব্যস্ততায় কেটে গেল। তপবনের মেজ চাচি তাদের আসার কথা শুনে নিচে নামলেন। নীলিমা মেয়ের সাথে দুদণ্ড কথা বলার ফুরসত পেল না। ব্যস্ত হয়ে পড়ল দুপুরের রান্না নিয়ে। শুক্তারা তখন স্কুলে। তপবনের মেজ চাচি দীর্ঘক্ষণ পর শুধালেন, তোমরা যে আসবা সেটা তো বড় ভাবি কয় নাই। আজকে কি থাইকা যাবা? আজ থাক চাচি। তপবন চায়ে চুমুক দিতে দিতে বলল, হঠাৎ আসলা? আমাকে দেখতে এসেছি। রূপকথা তো বিয়ের পর আর তেমনভাবে এই বাড়িতে আসেনি। ও, কিন্তু এই ঘরে তো একটাই খাট, থাকবা কোহানে? তোমরা বরং উপরতলা যাইয়া ঘুমাইও। না, এখনই ঘুমানো যাবে। কিভাবে? একটু পরে ব্যবস্থা করো চাচি, আপনি জানেন। না, আমি সকালে চা খেয়েছি, আর খাবো না। আমি তবে যাই, রান্না করি। তোমরা তো মনে হয় দুপুরেও এখানেই খাইবা। জি। আচ্ছা আচ্ছা, উপরে যাইও কিন্তু। তপবন শুধু মাথা নাড়ল। রূপকথা ঘুরে ঘুরে মায়ের পুরো সংসারটা দেখছে। রান্নাঘরের কৌটাগুলো খুলে মশলা চাল থেকে শুরু করে সবকিছু ভরপুর দেখে তার ঠোঁটের কোণে হাসি প্রগাঢ় হয়। সে ব্যস্ত মাকে বলল, এবার একটা ফ্রিজ কিনলেই তোমার আর কোনো চিন্তা থাকবে না আপা, আমি শীঘ্রই ব্যবস্থা করব। মেয়ের কথায় নীলিমা চোখ তুলে তাকালেন। দৃষ্টি খানিক স্থির হলো মেয়ের পানে। আগে সে অপুষ্টিতে ভোগা রোগা মেয়েটি আর নেই। স্বাস্থ্য ফিরেছে। চেহারায় আভিজাত্যের জৌলুস আর স্বামীর যত্নের উজ্জ্বলতা জ্বলজ্বল করছে। যেন এক পরিপূর্ণ সুখী নারী। তিনি বললেন, ওসব লাগবে না, তোর চাচি শাশুড়ির ফ্রিজেই সব রাখতে পারি। না, কদিন অন্যের ফ্রিজে রাখবে? তুমি চিন্তা করো না তো, আমি ঠিক ব্যবস্থা করে নেব। আমার কাছে অনেক টাকা অযথা পড়ে থাকে। রূপকথা মায়ের পাশে পিড়িতে বসে বলল। তপবন রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালো। গলা খাকারি দিয়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতে রূপকথা ফিরে তাকালো। নীলিমা তাড়া দিয়ে বললেন, যা যা, দেখ ওদের কি লাগে। রূপকথা চঞ্চল কদমে এগিয়ে গিয়ে বলল, কিছু লাগবে? পেছনে হাত বেঁধে দাঁড়িয়ে থাকা তপবন কিছুটা গম্ভীর গলায় বলল, আমি আর তানশান একটু বাইরে ঘুরে আসি। এই দুপুরে কোথায় যাবে? কি রোদ, তানশান এমনিতেই ঘেমে গিয়েছে। সমস্যা নেই, একটু ঘুরে আসলে ভালো লাগবে। আসার পথে শুক্তারাকে নিয়ে আসবো। ওর স্কুল তো 1 ঘন্টা পরে ছুটি, তাই না? আচ্ছা ঠিক আছে। রূপকথা নিরুদ্বেগ মনে উত্তর দিয়ে পুনরায় মায়ের কাছে ছুটল। তপবন পিছু ডাকলো মাকে পেয়ে উল্লাসে মেতে থাকা মেয়েটিকে। রূপকথা। ছুটন্ত রূপকথা পা থামিয়ে ফিরে তাকালো। জি বলুন। তপবন চঞ্চল নেত্রপানে দৃষ্টি রেখে শুধালো,
তুমি আমাদের পরিবারে কেউ হও না। বাবা ছেলে যে তখনও ওই কথাতেই আটকে আছে। তবে আজ আর রূপকথা দ্বিধাবোধ করলো না, মিহিসরে বলল, নিজেকে প্রশ্ন করুন, এরপর জবাবটা দিন। পরিবারটা আপনার, আমি শুধু হুট করে আছড়ে পড়া এক বলাকা। এখনো পর্যন্ত কোনো দৃঢ় স্বীকৃতি পাইনি তো আমি। বয়সের দোরগোড়ায় এক পরিণত সত্তাকে কঠিন দোলাচলে ফেলে রূপকথা চলে গেল। তপবন তাকিয়ে রইল তার যাওয়ার পথে। নিজেকে প্রশ্ন করলো সে। অন্তঃস্থল থেকে একটি জবাব এলো, ঘরে ফিরে এসে যে চোখ দুটো মানুষগুলোকে খুঁজে, তারাই তো একান্ত ব্যক্তিগত সুখ। আর সে সুখের মাঝে এই নারীটি অন্যতম। অথচ আজকের আগে কখনোই উপলব্ধি হয়নি। তপবন ম্লান হেসে শাশুড়িকে বলে ঘর থেকে বেরিয়ে গেল। স্কুল থেকে বের হতেই শুক্তারা পরিচিত দুটো মুখ দেখল। বিশ্বাস করতে তার 2 মিনিট সময় লাগলো। তপবন স্মিত হেসে এগিয়ে গেল শুক্তারার কাছে। আচমকা শুক্তারা চেঁচিয়ে উঠল। দুলা ভাই, ছুটে আসা ছোট্ট দেহটিকে আগলে নিল তপবন। মাথায় হাত রেখে আদুরে গলায় বলল, কেমন আছেন দুলাভাই? শুক্তারা চঞ্চল কণ্ঠে বলল। ভালো আছি, আপনি কেমন আছেন? পরপরই তানশানকে দেখে শুধালো, আপাও কি আসছে? সবাই এসেছে, চলো। শুক্তারা তানশানের সাথেও কথা বলল। তবে আপার ছেলেটা খানিকটা গম্ভীর, দুলাভাইয়ের মতো অমায়িক নয়। তাই সে দুলাভাইয়ের সাথেই সেটে রইল। তপবন তাকে আইসক্রিম আর একটা প্রিঙ্গলস কিনে দিয়ে গাড়িতে উঠে বাড়িতে এসে তপবন লোক দিয়ে দোতলার স্টোররুম থেকে একটা খাট আনার ব্যবস্থা করলো। নীলিমা যে বাসায় থাকে তা বেশ বড় সড়ো। তপবনের জোরাজুরিতে এসে এখানে থাকছে। এখন আর নরপশুদের ভয় তাকে তাড়া করে না। তপবন খাট সেট করে উপর থেকে তোষকের ব্যবস্থাও করলো। সব ঠিকঠাক করে হাফ ছেড়ে বলল, এখন আর টেনশন নেই, এবার যখন তখন এসে সবাই আরামে থাকবে। নীলিমা মুগ্ধ হন তপবনের এই ক্ষুদ্র কিন্তু বৃহৎ প্রচেষ্টাগুলোতে। তাদের আপন করে নিতে লোকটা কোনো আপোষ করে না। রূপকথা রোজ তখন মনোযোগ দিয়ে আদা রসুন কাটছে। নীলিমা অসন্তোষের সাথে বললেন, তোমরা কেন করছো এগুলো? রাখো, আমি করে নিতে পারবো। রোজ কখনো এসব কাজ করে না, তবুও সে প্রাণপণ চেষ্টা করছে। ব্যস্ত কণ্ঠে বলল, চিন্তা করবেন না আন্টি, আমরা বাড়িতেই সবাই মিলেমিশে কাজ করি। আমি কিন্তু মোটেই কুটনি ননদ নই। তোমার মেয়েকে জিজ্ঞাসা করে দেখো। রোজের কথায় রূপকথা খিলখিলিয়ে হেসে উঠল। মাকে বলল, সে আমার বড় আপুর মতো আম্মা। আমাকে সব বিপদ থেকে রক্ষা করে, কলেজে যাওয়ার সুযোগ করে দেয়, নিজের পড়াশোনা সামলেও আমাকে ঘরের কাজে সাহায্য করে। নীলিমা হেসে তার মাথায় হাত রেখে দোয়া করে দিলেন। রোজ রসুন কাটতে হিমশিম খেয়ে ত্যক্ত নিঃশ্বাস ফেলল। উঠে গিয়ে ভাইকে বলল, ভাইজান, রসুন কুচি করা তো বেশ ঝামেলার। আন্টির অনেক কষ্ট হয়। তুমি একটা চপার আর ব্লেন্ডার আনাও তো তাড়াতাড়ি। তপবন চিন্তিত কণ্ঠে শুধালো, এখনই? হ্যাঁ, এক্ষুনি। ড্রাইভার আঙ্কেলকে বলো আজকে দিয়ে যেতে। আচ্ছা, ব্যবস্থা করছি, কিন্তু এখন কি করবে? এখন মেজো চাচির থেকে ধার আনবো। এত রান্না আন্টি একা বাটাবাটি করবেন কিভাবে? তপবন উৎকণ্ঠা নিয়ে বলল। বলে রোজ ছুটল। নীলিমা কপাল চাপড়াতে লাগলেন। রূপকথা মৃদু হেসে বলল, তাকে আটকাতে চেও না, সে এমন সবার জন্যই ভাবে। সে তো আগেই বুঝেছি। এসেই কেমন আমার হাত থেকে শরবতের গ্লাসগুলো নিয়ে নিল। ভারী মিষ্টি মেয়ে। মৌনতার সাথে যখন লেগে থাকতো তখন ওর কথা শুনলে গা শিউরে উঠত। এতগুলো বছর যার সাথে ঘর করলো, সেই মানুষটা যদি এভাবে বিশ্বাসঘাতকতা করে তা শুনলেই তো রক্ত ছলকে ওঠে। ও কিভাবে সহ্য করেছে? আল্লাহ কাউকে এমন বিদঘুটে জীবন না দিক। মায়ের কথা এ রূপকথার হাত থেমে গেল। সে শুকনো ঢোক গিলে এদিক ওদিক তাকাতে লাগলো। কিভাবে বলবে যে ক্ষতবাগা নারী যে চরম পরিণতির কথা ভেবে মায়ের বুক ফেটে যাচ্ছে, সেই একই বিভীষিকার শিকার সে নিজেও। সত্যটা গলায় এসে আটকে রইল। চোখের সামনে ভেসে উঠল মায়ের এক যন্ত্রণাময় প্রতিচ্ছবি। তপবনের মেজো চাচি 2 মেয়ে ও এক ছেলে। ছেলে রুশান ঢাকাতে অনার্সে পড়ে। ভাগ্যক্রমে আজ সে বাড়িতে থাকায় তাদের আরও একজন সঙ্গী হলো। দালানের সামনের বিশাল উঠোনে হট্টগোল শুরু হলো। তপবন আর তানশান টি শার্ট ও ট্রাউজার পরে নামলো। রোজ ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে। রুশান এসে তার মাথায় চাটি দিয়ে ব্যাটটা কেড়ে নিল। বিদ্রুপ করে বলল, এ ছেড়ে তুই দুধ ভাত, তুই ব্যাট ধরে আছিস কেন? রোজ ফুঁসে উঠে 2 হাতে তার চুল টেনে ধরল। আমি দুধ ভাত না, ভাইজান আসুক, আমি অনেক সুন্দর ব্যাটিং করি। রুশান ঝাড়া মেরে নিজেকে ছাড়িয়ে নেয়। দাঁত কেলিয়ে বলল, হ্যাঁ, তারপর দেখবো। ব্যাটের সাথে তুইও উড়ে গিয়েছিস। তপবন হেসে বলল, ওকে খেপিয়ে লাভ নেই রুশান, ও খুব ভালো খেলে। সেটাই তো বলছি ভাইজান, প্রত্যেকের শটে ছক্কা হবে, কিন্তু বলের বদলে আমাদের রেজও উড়ে যাবে। তপবন হো হো করে হেসে উঠল। রোজ রেগে পুনরায় রুশানের চুল টেনে ধরল। রুশান চেঁচিয়ে উঠল, ওরে পেতনি ছাড়, ভাইজান এটাকে বিয়ে দাও না কেন?
আমার বিয়ে নিয়ে তোমার মাথা ব্যথা কেন? রোজ ফুঁসে উঠল। বহু বছর কারো সর্বনাশ হতে দেখি না। তোকে রানী থেকে কারো চাকরানি হতে দেখলে আমার চিত্র ঠান্ডা হবে রে রোজ। তপবন স্ট্যাম্প গাড়তে গাড়তে বলল, হুম, আমার রোজকে যে রানী করে রাখতে পারবে তার কাছে ওকে দেব। তাড়াতাড়ি দিয়ে দাও ভাইজান, নয়তো আমার মাথায় একটা চুলও থাকবে না। কথায় কথায় চুল টানে বেতমিজি ছেড়ি। তানশান নীরবে তাদের ঝগড়া দেখলো। শুক্তারা খাবার খেয়ে ছুটে এলো খেলা দেখতে। ব্যাটিং এর শব্দ আর ছক্কা মারার উল্লাসে মুখরিত হলো মধ্যাহ্ন প্রহর। রূপকথা আর তার মা ততক্ষণে রান্না শেষ করেছেন। রূপকথা আঁচলে হাত মুছতে মুছতে বেরিয়ে এলো। সবাইকে ঘরমাক্ত দেখে বলল, গোসল করে নিন সবাই, রান্না শেষ। তপবন আর তানশান আজ বহুদিন বাদ অন্যরকম এক উদ্দামতায় খেলছে, তাই তারা খেলা থামাতে নারাজ। রুশান চেঁচিয়ে বলল, ভাইজান আজ আরো খেলা হবে, খেলা শেষ দিঘিতে গিয়ে গোসল করব। তপবনও সায় দিল। রূপকথা, শুক্তারা আর রোজ আগে গোসল করতে গেল। বোনকে পেয়ে শুক্তারা আনন্দে আত্মহারা। বেলা 2টা নাগাদ তাদের খেলা শেষ হলো। রুশান, তপবন ও তানশান গোসল সেরে তাড়াতাড়ি নামাজ পড়ে এলো। ফিরতেই তপবন রুশানকে নিয়ে খেতে বসলো। মেঝেতে বিছানো শীতল পাটিতে বাবা ছেলে রুশান ও রোজ সানন্দে বসলো। নীলিমা লজ্জিত কণ্ঠে বললেন, আমি বিছানায় বসতে বলেছিলাম, কিন্তু রোজ বলল নিচেই খাবে। তপবন মৃদু হেসে বলল, এখনই ভালো লাগছে আম্মা, দেখুন আপনার নাতনি খুব খুশি। নতুন অভিজ্ঞতায় তানশানকে সত্যি খুব খুশি দেখাচ্ছিল। প্রিয়জনদের সাথে থাকলে বাসতলায়ও কোনো দুঃখ থাকে না। নীলিমা তানশানের মাথায় হাত বুলিয়ে আদর করে দিলেন। নাতির প্লেট ভরিয়ে দিলেন হরেক খাবারে। রূপকথা মৃদু হেসে বোনকে খাইয়ে দিতে লাগলো। মানিয়ে নিতে পারলে অভিশাপও আশীর্বাদে পরিণত হয়। বোনের মুখে ভাত তুলে দিতে দিতে সে শুধালো, মজা হয়েছে তারা? খুব মজা হয়েছে বুবু। শুক্তারা প্রাণোচ্ছল হেসে বলল। কতগুলো মাস বাদ আপার হাতে খাচ্ছে। নীলিমা খাওয়া শেষ করে পিঠা বানাতে বসলেন। রোজ অনুযোগে সুরে বলল, আন্টি, এত ঝামেলার কি দরকার? একটু আমাদের সাথে বসুন। নীলিমা ব্যস্ত কণ্ঠে বললেন, আবার কবে আসবে তা তো ঠিক নেই। পিঠা না খাওয়ালে হয়? তোমরা গিয়ে আড্ডা দাও, আমি ততক্ষণে পিঠা বানিয়ে ফেলবো। রূপকথার রোজ গেল না, বরং তাকে সাহায্য করতে লাগলো। আসরের নামাজের পর তপবন এসে বলল, চলো সবাইকে নিয়ে একটু ঘুরে আসি। নীলিমা হাসি মুখে বললেন, যান, ঘুরে আসুন, ওদের ভালো লাগবে। তপবন নাকচ করে বলল, গেলে আপনাকে সাথে নিয়ে যাব, নয়তো না। তপবনের জেদি কণ্ঠ। রোজ অনুনয় করে বলল, আন্টি, ঘুরে এসে সবাই মিলে ঝটপট পিঠা বানিয়ে ফেলবো, চলো না। অকত্যা আধা আধুরা পিঠা বানানো ছেড়ে নীলিমাকেও যেতে হয়। তপবন একদিন থাকার প্রস্তুতি নিয়ে এই সকলের পোশাক এনেছিল। এতে রূপকথার মন যেমন ভালো হবে, শাশুড়ির মাতৃত্বের হাহাকারও শান্ত হবে। আর যারা এই মানুষগুলোকে দুঃখ দিতে মরিয়া, তাদের সব হীন প্রচেষ্টাও ব্যর্থ হবে। তবে আজ তাদের ঘোরাঘুরির সঙ্গী গাড়ি নয়, বরং 5টি রিক্সা নিয়ে তারা ঘুরতে বের হলো। আজ রূপকথা মা আর বোনের হাত ছাড়বে না। সে মায়ের কোনুই আঁকড়ে ধরে বোনের সাথে বসলো। তপবন ছেলেকে পাশে নিয়ে বসলো। রোজ থমথমে মুখে রুশানের দিকে তাকালো। রুশান মেকি হেসে বলল, তোকে যদি এখান থেকে ঠেলে ফেলে দেয় তবে কেমন হবে রেজো? রোজ চেঁচিয়ে উঠল, ভাইজান, এই ইবলিশ শয়তানের সাথে আমায় কেন বসিয়েছো? আমি তোমার কাছে বসবো। তপবন গম্ভীর মুখে রুশানকে বলল। রোশন, ওকে বিরক্ত করো না। রুশান দাঁত কিরমির করে রোজে চুল ধরে দিল এক টান। ন্যাকা সুরে বলল, কথায় কথায় ভাইজান বলে 4 আলিফ টান দিস কেন? বিয়াদব নেকা মেয়ে, তোকে কি আমি ছেমড়ি দিয়েছি? কিছু করেছি? তো চুপচাপ বসতে পারো না? রোজ রাগান্বিত স্বরে বলল। রুশান বিরক্তি নিজের ফোনে মুখ গুজল। ফুচকা পানিপুরি খেয়ে 60 গম্বুজ মসজিদ, খানজাহান আলিমাজার ঘুরল। কিছু ফল কেনাকাটা করে বাড়ি ফিরল। নারীরা মত্ত হয় আবার রান্নাঘরের কাজে। পিঠা, মাংস আর রুটি দিয়ে রাতের ভোজন শেষ হয়। অতঃপর একটা সুন্দর দিনের প্রশান্তিময় সমাপ্তি ঘটে গভীর রাতে বিছানায় পিঠ এলিয়ে দিয়ে। রুশান যখনও পিছু ছাড়েনি তাদের বালিশ কাঁথা নিয়ে নিস্তালায় হাজির হতে তপবন হেসে উঠল। নিজ উদ্যোগে নিজের পাশে জায়গা করে দেয়। নারীরা সবাই অন্য রুমে ঘুমাবে। বাবার পাশে শুয়ে তানশান প্রগাঢ় হেসে বলল, পাপা এই নানুর বাসাতেও অনেক মজা হয়, আমরা আবারও আসবো, ঠিক আছে? তপবন মৃদু হেসে মাথা নাড়ল, বলল, যখন ইচ্ছা হবে তখন আসবে। উকি দিয়ে দেখতে থাকা রূপকথা হাফ ছাড়ল ছেলের হাসি মুখ দেখে। তাদের তো আর বিলাসী জীবন নয়। ভেবেছিল ছেলেটা যদি এখানে এসে খুশি না হয়, কিন্তু তপবন শিকদার যে ছেলেকে সব পরিবেশে খুশি হতে শিখিয়েছে। আধারে ধূসর একজোড়া চোখে চোখ পড়তে রূপকথা কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায়, ইশারায় কৃতজ্ঞতা জানায়। হুঠাৎ শ্রান্ত জীবনে এক ঝুলি সুখ নিয়ে আসায়
জীবনের প্রতিটা মুহূর্ত আমাদের পরিকল্পনা মাফিক চলে না, দিন শেষের প্রতিটা ফলাফলও আমাদের মনের মতো নিখুঁত হয় না। যেখানে আমরা জীবনের দীর্ঘ দৌড়ে দুঃখ থেকে পালাতে চাই, সেখানে আমাদের শেষ গন্তব্য হয় দুঃখ। তেমনি তপবনের অভিপ্রায়গুলো পূরণ হলো না। যে দুঃখ থেকে রূপকথাকে আড়াল করতে এত এত পরিকল্পনা, সেই দুঃখই তখন সশরীরে রূপকথার সামনে দণ্ডায়মান। সকাল 10টা নাগাদ রূপকথারা বাগেরহাট থেকে বাড়ি ফিরল। নিজের ঘরে যাওয়ার আগে রূপকথা ছেলের ঘরে ঢুকে তার প্রয়োজনীয় সবকিছু বের করে দিল। এখন এই নারীটি অবাধে বিনা অনুমতিতে ছেলের ঘরে ঢুকে নিজের আধিপত্য বিস্তার করে। আর এতে গুরুগম্ভীর ছেলেটি একটুও দ্বিরুক্তি করে না, বরং মা আধিপত্য বিস্তার না করলে সে আরো অস্থির হয়ে পড়ে। ছেলের ঘর থেকে বের হয়ে রূপকথা নিজের ঘরের দিকে পা বাড়ায়, কিন্তু করিডোরের গলি পেরিয়ে ব্যস্ত কদমে এগিয়ে আসা মানুষটিকে দেখে তার দৃষ্টি থমকে যায়। পড়ছে দাঁড়িয়ে থাকা ওয়াহেদের ফোনে কথা বলা শেষ হতে সে করিডোরে পা বাড়ায়, কিন্তু তার ব্যস্ত কদম দুটি ভীষণভাবে থমকায় সম্মুখে দণ্ডায়মান অতি প্রিয় মুখটিকে দেখে। মুহূর্তে চোখে মুখে উজ্জ্বলতা ছড়িয়ে পড়ে, সে এক প্রকার ছুটে আসে, আদুরে গলায় ডেকে ওঠে, রূপকথা আম্মা এসেছো? আব্বু অপেক্ষায় ছিলাম তোমার। আব্বুর একটু কথা শোনো। চোখের সামনে শুধু মানুষটার ঘৃণ্য কৃতকর্ম ভাসছে। মস্তিষ্কের এক একটা নিউরনে প্রদাহ সৃষ্টি করেছে মায়ের দুরবস্থা। মুহূর্তে অস্থির হয়ে পড়া রূপকথা লালচে নেত্র তুলে তাকায়, কম্পিত হাত তাক করে কঠিন স্বরে বলে, একদম আমায় মা বলে রাখবেন না। আপনার ঘৃণ্য মুখে আপনি আমার নাম নেবেন না, খবরদার। দূরে সরুন, কাছে আসবেন না। আমি চিনি না আপনাকে। বলতে বলতে রূপকথার চোখ বেয়ে টপটপ করে অশ্রু গড়িয়ে পড়ল। এই তো সেই বহুল প্রতীক্ষিত প্রিয় মানুষটা, অথচ আজ চেয়েও তার প্রতি একটুও ভালোবাসা আসছে না, বরং ঘৃণায় বিষিয়ে আসছে অন্তঃস্থল। ওয়াহেদের ব্যস্ত কদম থেমে যায়, চলচল নেত্রে শুকনো ঢোক গিলে অনুনয় করে বলল, আম্মা, আব্বুর একটা কথা শোনো। আমি দোষী, আমি মেনে নিচ্ছি, কিন্তু আব্বুর কাছে কৈফিয়ত আছে, সেইটুকু একটু শোনো। এরপর যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু একটু বলার সুযোগ দাও, নয়তো আব্বু মরেও শান্তি পাবো না। রূপকথা বলহীন দেহে চেয়ে রইল অতি প্রিয় মুখ পানে, আফসোসের সুরে বলল, কৈফিয়ত? কি কৈফিয়ত দেবেন আপনি আমাকে? আমার মা থাকা অবস্থায় বিয়ে করেছেন, বিলাসবহুল জীবন যাপন করেছেন। আপনাদের সুখের জীবনের একটা জীবন্ত অংশ আছে। আপনি বিপদে পড়ে আমাদের সাথে দেখা করতে পারেননি, এগুলোর কৈফিয়ত দেবেন? আপনি কি এইগুলো কোনো বিপদে পড়ে করেছেন? এগুলো আদতেও বিপদের ফলাফল আপনার? দয়া করে আমায় এমন কিছু বলে হাসাবেন না। ওয়াহেদ বলহীন দেহে চেয়ে বলল, আমি সত্যি বিপদে পড়েছিলাম রূপকথা। রূপকথা সরব ফুপিয়ে কেঁদে উঠল, রাগে ঘৃণায় চেঁচিয়ে উঠে বলল, আমি যদি ভুল না হই, আপনি আগামী 10 বছরেও নিজের মুখোশ করে বাইরে বের হতেন না, যদি না আমি সেদিন আপনাকে দেখে ফেলতাম। এখন বিপদে পড়ে এসেছেন কৈফিয়ত দিতে? আপনার বুকের ভেতরে কি মন নেই? একটাবার ভেবেছেন কখনো আমরা একটা কুঁড়ে ঘরে 3টা মেয়ে মানুষ টাকা পয়সা ছাড়া বিগত 10টা বছর কি করে কাটিয়েছি? এত লোভ, এত বিদঘুটে যে মানুষের বিবেক বুদ্ধি হরণ করে ফেলে। আপনি কি সেই বাবা যে আমার বুকে জড়িয়ে রাত কাটিয়ে দিত? একটা মানুষ এতটা নিখুঁত অভিনয় কিভাবে করতে পারে? রূপকথা হেঁচকি তুলতে তুলতে এক পল থামে, ফের অশ্রু রুদ্ধ কণ্ঠে বলে, বিপদ? এমন বিপদ যা আপনাকে বিলাসবহুল জীবন দিয়েছে, বড়লোক সুন্দরী কম বয়সী স্ত্রী দিয়েছে, আপনার সুখের সংসার হয়েছে, আপনাদের সুখের সংসারে একটা সন্তান রয়েছে, আর আপনি বিপদে পড়ে বিগত 10 বছরে নিজের ফেলে আসা স্ত্রী সন্তানের একটা খোঁজ নিতে পারেননি? এটাকে বিপদ বলেন আপনি? আমার বোকা ভাবছেন? আমার মা আপনার জন্য এমন একটা মানুষ ছিল যে কিনা সকল বিপদে নিজের সর্বস্ব দিয়ে আপনার পাশে থেকেছে। আপনি বিপদে পড়েছিলেন, তা যদি একটা বার আমার মাকে গিয়ে জানাতেন, আমার মা মেনে নিত। কিন্তু আপনি বিপদে পড়ে এমন বিলাসী জীবন পেলেন যে আমার মাকেই ভুলে গিয়েছেন নিজের অবুঝ দুটো মেয়েকে। ওয়াহেদ বলহীন দেহে চেয়ে বলল, রূপকথা সড়ক ফুপিয়ে কেঁদে উঠল, রাগে ঘৃণায় চেঁচিয়ে উঠে বলল, রূপকথা হেঁচকি তুলতে তুলতে এক পল থামে, ফের অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল, রূপকথার চিৎকার আর কান্নায় মুহূর্তে ঘরময় ভারী হয়ে উঠল। সদ্য ওয়াশরুম থেকে বের হওয়া তানশান ছুটে ঘর থেকে বের হয়, ছুটে বের হয়ে ঘরের বাকি মানুষগুলো, নিজাম আর নির্জনা বেগম আর তকদির শিকদার কারো চিৎকারে উপরে উঠতে অবাক হয়ে যায়। রূপকথাকে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছে ওয়াহেদের সাথে। রোজ অবাক হয়ে গেল ওয়াহেদকে দেখে। নিজাম হতবাক হয়ে গেল, ক্ষিপ্র কদমে ছুটে যায় ওয়াহেদের কাছে, ওয়াহেদের হাত ধরে হতভম্ব হয়ে বলে ওঠে, আমার স্বামীর সাথে দুর্ব্যবহার করার সাহস কি করে হয় তোমার রূপকথা? তানশান ওয়াহেদকে দেখেই এ দুহাতে আগলে নেয় ক্রন্দনরত রূপকথাকে, উদ্বিগ্ন কণ্ঠে বলে, শান্ত হন মিমি। পরক্ষণে ওয়াহেদের দিকে কঠোর দৃষ্টিতে তাকালো তানশান, দাদুর সামনে দুঃসাহসিক কণ্ঠে ওয়াহেদকে বলল, আপনি কেন আবার আমার মিমিকে বিরক্ত করতে এসেছেন? সে আপনার মতো মানুষের সাথে কথা বলতে চায় না। আপনি কি বুঝতে পারছেন না নানু?
হতবাক নির্জনা বেগম কঠোর গলায় ধমকে উঠলেন নাতিকে। তানশান, তুমি কোন সাহসে বড়দের সাথে এমন আচরণ করছো? তকদির শিকদারও প্রথমবার নাতির এমন দুঃসাহসিক আচরণে অবাক হয়ে গেলেন। নিজাম হতভম্ব হয়ে বলল, আপা, দেখলে মা ছেলে কিভাবে অপমান করলো আমার স্বামীকে? আমার স্বামী? রূপকথার দেহটা ঢলে পড়তে নিল কঠিন শব্দটি শুনে। তানশান শক্ত হাতে আগলে নিল রূপকথাকে। রোজও ছুটে গিয়ে আঁকড়ে ধরল রূপকথাকে। তানশান দাদুর দিকে চেয়ে ক্রুদ্ধ কণ্ঠে বলল, যে যেমন তার সাথে তেমনই আচরণ করেছি দাদুমণি। তাকে বলো আমার মিমির থেকে দূরে থাকতে, নয়তো আমি ম্যানার্স ভুলে যাব। নির্জনা আর নিজাম অবিশ্বাস্য চোখে তাকায় তানশানের দিকে। তপবন গাড়ি পার্ক করে ঘরে ঢুকলো। চিৎকার চেঁচামেচি শুনে উপরে উঠতে স্তম্ভিত হয়ে গেল ওয়াহেদকে দেখে। তারা এখনো এখানে। সম্মুখে ভঙ্গুর রূপকথাকে দেখে বুঝতে বাকি রইল না তার সব পরিকল্পনা ফিকে পড়েছে ঘৃণ্য বাস্তবতার কাছে। সত্য কোনোদিনও চাপা থাকে না। তপবন বুক ভরা নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল। নিজাম তেতে উঠল তানশানের উপর। একটুখানি ছেলে, তুমি আমার স্বামীর সাথে বেয়াদবি করার সাহস কি করে পাও? এক্ষুনি ক্ষমা চাইবে তানশান, নয়তো আমিও ভুলে যাব আমি তোমায় কখনো স্নেহ করতাম। তানশান চোয়াল শক্ত করে বলল, তোমার মতো মানুষের স্নেহ আমি একদম চাই না ছোট নানু। আমি ক্ষমা চাইবো না। সে আমার মিমিকে কষ্ট দিতে চেয়েছে বলে আমায় ব্যবহার খারাপ করতে হয়েছে। আমি আমি কোনো অপরাধও করিনি। এত দুঃখ দিলে সে কেন বারবার ফিরে আসে মিমিকে আর তার পরিবারকে দুঃখ দিতে? নিজাম রাগে ফেটে পড়ে। তানশানের দিকে তেড়ে যেতে পিছন থেকে ভেসে আসে বজ্র কঠিন কণ্ঠ। আমার স্ত্রী সন্তানের গায়ে হাত দেওয়ার দুঃসাহস দেখাবে না ছোট খালামণি। নিজামের গতি শ্লথ হয়। নির্জনা বেগম উৎকণ্ঠা নিয়ে শুধায়, এসব হচ্ছে কি তপবন? রূপকথা আর তানশান খারাপ ব্যবহার করেছে ওয়াহেদ আর নিজামের সাথে, আর তুমি তাতে প্রশ্রয় দিচ্ছ? তপবন ধীর কদমে এসে স্ত্রী সন্তানের পেছনে দাঁড়ায়। ওয়াহেদের আনত মুখ পানে চেয়ে গনগনে স্বরে বলল, আমি খুব করে চেয়েছিলাম দুই দিকেই একটা শান্তিপূর্ণ পরিস্থিতি ধরে রাখতে, কিন্তু তা তুমি করতে দিলে না খালু। এখন সত্যটা তুমি বলবে নাকি আমি বলবো? ওয়াহেদ মাথা তুলে তাকায়। আজ আর কোনো দ্বিধা নেই। ওই মুখ পানে ক্ষীণ স্বরে বলল, আমি বলছি তপবন। নিজাম হন্তদন্ত হয়ে ছুটে আসে স্বামীর কাছে, হাত ঝাঁকিয়ে বলল, কে বলবে তুমি? হ্যাঁ, কি বলবে তুমি? হ্যাঁ, ওরা কিসের কথা বলছে ওয়াহেদ? আর রূপকথা কোন সাহসে তোমার সাথে খারাপ ব্যবহার করলো? তুমি কষিয়ে একটা চর মারুনি কেন? ওয়াহেদ শ্রান্ত নয়নে তাকায় নিজামের দিকে, মিহিস্বরে বলে, এই হাত দিয়ে যেদিন আমার মেয়ে আঘাত পাবে সেই দিন আমার শেষ দিন হোক নিজাম। অথচ গোটা আপনিটা দ্বারাই আমি এবং আমার পরিবার ভেঙে চুরমার হয়ে গিয়েছি। রূপকথা ম্লান দৃষ্টিতে চেয়ে বলে উঠল। ওয়াহেদ শুধু নতশির চেয়ে রইল মেয়ের দিকে। তকদির শিকদার অস্ফুট স্বরে আওড়ায়, মেয়ে? নিজামের হাতের বাঁধন আলগা হয়ে গেল। অস্ফুট স্বরে বলে উঠল, তোমার মেয়ে? ওয়াহেদ লালচে নেত্রে চেয়ে মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমার মেয়ে। আমার ছোট্ট রূপকথা এখন কত বড় হয়ে গিয়েছে দেখেছো? আমার মেয়ে এখন কারোর স্ত্রী, কারোর মা। এই গোটা সংসার সামলায় সে। আমার অবর্তমানে নীলিমা ওকে খুব ভালোভাবে বড় করেছে, কখনো আঁচ লাগতে দেয়নি। এর জন্যই আমার সবসময় নীলিমার উপর গর্ব হতো। জানো, ও অনেক শক্তিশালী। আমার দুঃসময়ে শক্তভাবে আমার পাশে ছিল সব সময়। কিন্তু আমি তো কাপুরুষ। ও দুঃসময়ে আমি থাকতে পারিনি, বরং ওর সকল দুঃখের কারণ আমি নিজেই। বলতে বলতে ওয়াহেদের চোখ বেয়ে অনর্গল অশ্রু গড়ায়। নির্জনা বেগমের মাথা ঘুরে গেল। চোখের সামনে সব ধোঁয়াশা হয়ে আসতে তকদির শিকদার তাকে আঁকড়ে ধরেন। নির্জনা অস্ফুট স্বরে বলে ওঠে, এসব কি বলছো ওয়াহেদ? রূপকথা তোমার মেয়ে। 10 বছর আগে রূপকথার মাকে ফেলে যাওয়া মানুষটা তুমি। হ্যাঁ আপা, আপনার আদরের বোন 10 বছর আগে আমার সাথে এত জঘন্য খেলা খেলেছে যে আমি আর বের হতে পারিনি। একটাবার দেখা করতে যেতে পারিনি আমার ফেলে আসা পরিবারের সাথে। নিজাম দরদর করে ঘামছে। সবটা যেন আজ হাতের বাইরে চলে যাচ্ছে। ওয়াহেদ ফের কিছু বলতে গেলে সে তার কলার চেপে ধরে বলল, একদম চুপ ওয়াহেদ। কোনো পরিবার নেই তোমার? কিছু বলবে না তুমি? দম ফেলে সে বড় বোনের দিকে তাকালো। ঘরমাক্ত মুখে জোর করে হেসে বলল, কিছু না আপা, ও মজা করছে। এইসব মিথ্যা। এই ওয়াহেদ, বাড়ি চলো।
আমি একদম তৈরি, চলো চলো। ওয়াহেদকে এক প্রকার টেনে নিয়ে যেতে চাইলে সপাটে এক চর পড়ল নিজামের গালে। নিজাম স্তব্ধ হয়ে গেল, গালে হাত দিয়ে। ওয়াহেদ রক্তচক্ষু নিয়ে ধিমি কণ্ঠে বলল, অনেক হয়েছে নিজাম, এবার সবাইকে জানতে দাও এই সুন্দর চেহারার পেছনে একটা বিকৃত মস্তিষ্কের মানুষ রয়েছে। রূপকথার তপবন ভ্রু কুচকে নিল দুজনের অদ্ভুত আচরণ দেখে। ওয়াহেদ এ সকলের দিকে চেয়ে বলতে শুরু করলো 10 বছর আগে তার জীবন বদলে দেওয়া সেই বিদঘুটে মোড়ের কথা। তপবন, তকদির শিকদার আর নির্জনা বেগম বাকরুদ্ধ হয়ে গেলেন। কিন্তু রূপকথা সে তখনও পাথরের ন্যায় শক্ত হয়ে আছে। মনে মনে শুধু একটা কথাই উচ্চারিত হচ্ছে, বাবারা শক্তিশালী হয়, বাবারা চাইলে সব করতে পারে। কিন্তু সামনের মানুষটা কখনো প্রকৃত বাবা ছিলেনই না। প্রকৃত স্বামী হওয়া তো আরও হাস্যকর ব্যাপার। নয়তো 10 বছরে যেভাবেই হোক সে তার স্ত্রী সন্তানের সাথে যোগাযোগ করতে পারত। এই কৈফিয়তগুলো রূপকথার মাঝে বিন্দুমাত্র সহানুভূতি তৈরি করলো না। নিজেও কুকড়ে দাঁড়িয়ে আছে আর দরদর করে ঘামছে। অস্থির দৃষ্টিতে সে পালাতে চাচ্ছে ওয়াহেদকে নিয়ে। সে বোন আর দুলাভাইয়ের দিকে থেকে দৃষ্টি লুকিয়ে হন্তদন্ত হয়ে ওয়াহেদের হাত চেপে ধরে বলল, বলা হয়েছে এখন চলো, যেভাবেই হোক না কেন তুমি আমার স্বামী ছেলে আছো, আর সব মিথ্যা। আমাদের একটা সুখী সংসার আছে, সন্তান আছে, আমরা ভালো আছি, চলো ওয়াহেদ। ওয়াহেদ এক পাও নড়ল না। নির্জনা বেগম স্বামীর থেকে নিজেকে ছাড়িয়ে নিলেন। ধীর কদমে এগিয়ে এসে দাঁড়ালেন বোনের সামনে। বাবা মা মারা যাওয়ার পরে নির্জনা বেগম আর তকদির শিকদারই হয়ে ওঠেন মাহমুদ পরিবারের একমাত্র গুরুজন। সবাই তাকে শ্রদ্ধা ভয় করে, অক্ষরে অক্ষরে পালন করে তার মুখ নিঃসৃত প্রত্যেকটা বাক্য। নিজাম গুটিয়ে গেল। বোনের থেকে দূরে সরতে সরতে এলোমেলো দৃষ্টি ফেলল। নির্জনা বেগম এগিয়ে গিয়ে চেপে ধরলেন নিজামের হাত। নিজাম হাত মোচড়াতে মোচড়াতে বলল, আপা ছাড়ো, আমি ওয়াহিদকে নিয়ে এখান থেকে চলে যাব, আর কখনো আসবো না তোমার বাড়িতে, তোমরা সবাই খারাপ। নির্জনা বেগম ভ্রুক্ষেপ করলেন না, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। ক্ষীণ স্বরে শুধালেন, অয়েদ যা বলছে তাকে সত্যি? না না, কিচ্ছু সত্যি না, সব মিথ্যা, সব মিথ্যা। নিজাম হড়বড়িয়ে বলল। নির্জনা বেগম এবার বজ্রকণ্ঠে শুধালেন, তুই ওকে ফাঁসিয়ে বিয়ের জন্য বাধ্য করেছিস? ও বিবাহিত, 2 বাচ্চার বাপ, জেনেও তুই ওকে ফাঁসিয়েছিস? তুই একটা নারীর ঘর ভেঙেছিস? আমি জবাব চাই নিজাম, নয়তো এক পাও এখান থেকে নড়তে পারবি না, আর ওয়াহেদও এখান থেকে কোথাও যাবে না। অস্থির নিজাম এবার রাগে নির্জনা বেগমকে ধাক্কা মেরে চেঁচিয়ে উঠল, হ্যাঁ ফাঁসিয়েছি, আমি ইচ্ছে করে ফাঁসিয়েছি। আমার ওকে ভালো লেগেছে, আমি বিয়ে করতে চেয়েছি, আমি ওকে একটা সুন্দর বিলাসবহুল জীবন দিয়েছি, সুখ দিয়েছি, যা ওই সংসারে ও পায়নি কখনো। যা করেছি বেশ করেছি, আমরা সুখে আছি। তোমরা আমার ব্যক্তিগত জীবনে নাক গলাতে আসবে না একদম, তোমরা আমার কেউ হও না। কথাটা শেষ হতে না হতেই বাম গালের সপাটে আরেকটা চর পড়ল। নিজাম মুখ থুবড়ে পড়ল রেলিংয়ের উপর। চোখ তুলে তাকাতে বিলম্বহীন আরও একটা চর পড়ল ডান গালে। পুরো ঘরময় সকলে নির্বাক নিস্তেজ। ওয়াহেদ শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ছেলের বাহু ডরে থাকা রূপকথা বলহীন দুর্বল দেহে শুধু তাকিয়ে আছে মেঝের দিকে। ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে আসে। নিজাম অবাক পানে তাকালো বোন আর দুলাভাইয়ের দিকে। অবিশ্বাস্য কণ্ঠে শুধালো, তোমরা কোন সাহসে আমার গায়ে হাত তুললে? তকদির শিকদার কঠিন দৃষ্টিতে বললেন, তোমাদের মতো সমাজে কিছু কীটদের দমাতে সাহাবের প্রয়োজন না হয় নিজাম। তোমরা তৈরি হও ধ্বংস করার জন্য, তাই ধ্বংসযজ্ঞ রোধ করতে তোমাদের মতো কীটদের নিধন করাই একমাত্র উপায়। কাছেই ছিলেন, ভালো ছিলেন, জৈবিক সকল চাহিদা পূরণ করার জন্য আপনার কাছে ভরপুর সুযোগ ছিল। তাই হয়তো কুঁড়ে ঘরে ফেলে আসা দারিদ্রতায় মোড়া ঘরটিতে পড়ে থাকা মানুষগুলোর দিকে ফিরে তাকানোর সাহস হয়নি, তাই না? রূপকথা ম্লান কণ্ঠে শুধালো। বিধ্বস্ত ওয়াহেদ ক্ষীণস্বরে বলল, এমনটা নয় রূপকথা, আমি ওই অবস্থায় নীলিমার মুখোমুখি হওয়ার সাহস জোগাতে পারিনি। চোখের সামনে ওকে ভাঙার সাহস আমার হয়ে ওঠেনি। কতটা ঠুনকো অজুহাত! 10টা বছর নিজের স্ত্রী সন্তানকে অবর্ণনীয় ক্লেশের মাঝে রেখেছে শুধুমাত্র এই ঠুনকো কারণে। রূপকথা শব্দ করে হেসে উঠল, অথচ তার চোখ বেয়ে অনর্গল অশ্রু গড়িয়ে পড়ছে। অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল, পরক্ষণে রূপকথা প্রচণ্ড উৎকণ্ঠা নিয়ে বলল, আপনার অজুহাতগুলো শুনে আপনার প্রতি ঘৃণা আর অভিযোগ আরো বেড়ে যাচ্ছে খালুজান। আপনার সাহস হয়নি আমার সেই মায়ের সামনে দাঁড়ানোর, সেই মা যেই মা আপনার অসুস্থতার বিনা অভিযোগে সেলাই করে ঘর চালিয়েছে, আপনার সকল দুঃসময়ে যে বিনা অভিযোগে পাশে ছিল, তাকে গিয়ে একটাবার বুঝিয়ে বলার সাহস আপনার হলো না?
অবশ্য বিপদে পড়ে যদি কেউ এত সুখ আর অর্থবিত্ত পায় তবে এমন সাহস না থাকাটাই স্বাভাবিক। আপনি কখনো আমার মাকে মানুষ হিসেবে গণ্য করেছিলেন? হ্যাঁ, স্ত্রী হিসেবে সম্মান করেছিলেন? ভালোবেসেছিলেন কখনো আমাদের? আপনি একজন প্রকৃত স্বামী আর বাবা হলে যে কোনো মূল্যে আমাদের খোঁজ নিতেন, যোগাযোগ করতেন। কিন্তু আপনি কি করলেন? আপনি তাকে চোখের সামনে ভাঙতে দেখার সাহস পাননি, কিন্তু আড়ালে লুকিয়ে তিলে তিলে ভেঙেছেন। ওই মহিলা আজও আপনার অপেক্ষায় দিন গুনে। তার দৃঢ় বিশ্বাস আপনি তার সাথে জেনে শুনে কোনো অন্যায় করতেই পারেন না। আর আপনি সামান্য এই কারণগুলো দেখিয়ে বলছেন আপনি এই কারণে 10 বছর পর্যন্ত আপনার স্ত্রী সন্তানের খোঁজ নেননি। আমি প্রতি মাসে তোমাদের জন্য টাকা পাঠাতাম রূপকথা। টাকা? রূপকথা বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল বাবা নামক মানুষটার দিকে, হতবাক হয়ে শুধায়। আমার মায়ের সাথে কি আপনার টাকার সম্পর্ক ছিল? আর কোনো সম্পর্ক নেই? বৈবাহিক সম্পর্ক মানে কি শুধুই ভরণ পোষণ? আমার মা আজ পর্যন্ত আপনার প্রতি সম্মান, ভালোবাসার যত্ন এইগুলো যা লালন করে আসছে, অথচ আপনার কাছে এই সম্পর্কে মানে শুধুই টাকা। আপনি কি আদৌ খোঁজ নিয়েছেন আমার মা ওই টাকা পর্যন্ত ছুঁয়েছে কিনা আজ পর্যন্ত? কখনো ফিরেও তাকায়নি ওই টাকার দিকে। কারণ কি জানেন, আমার মা টাকা নয় আপনাকে চাইতো। ওয়াহেদ অনুতাপে জর্জরিত কণ্ঠে বলল। আমি দোষী রূপকথা, আমার ভুল হয়েছে সবটা লুকিয়ে রাখা। আমার তখনই জানানো উচিত ছিল নীলিমাকে। রূপকথা ম্লান হাসলো, বলল। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন খালুজান। ভাগ্যিস আপনি লুকিয়েছিলেন। আমার মা যে আপনার কাছে শুধুই একটা দায়িত্ব ছিল তা তো আজ প্রমাণিত হলো। নয়তো 10 বছর শুধুমাত্র সাহসের অভাবে নিজের স্ত্রী সন্তান থেকে কেউ লুকিয়ে থাকতে পারে? পারে না তো। ভালোবাসার বিশ্বাস থাকলে তাকে এতটা যন্ত্রণা দিতে পারতেন না। সব ছেড়ে ছুড়ে তার কাছে গিয়ে সত্যটা জানাতেন আপনি। মেয়ের চোখে মুখে ভরপুর ঘৃণা, একরত্তি সহানুভূতি কিংবা করুণা নেই সেখানে। ওয়াহেদ ব্যর্থতার নিঃশেষিত শোক নিয়ে তাকিয়ে রইল, মিহিসরে বলল। আমায় ক্ষমা করা যায় না রূপকথা। নীলিমা আমার দায়িত্ব নয়। আমি ওকে আজও ভীষণ ভালোবাসি, সম্মান করি। আর সেই ভালোবাসার টানেই ওকে দুঃখ দেওয়ার সাহস পাইনি। নির্জনা বেগম শারীরিক ভারসাম্য হারিয়ে ধপ করে মেঝেতে বসে পড়লেন। শির দ্বারা আর উঁচু করার শক্তি পায় না। তার ছেলে আর বোন তার ঋজু শির ভেঙে দিয়েছে। সে কি করে মৌন তার রূপকথার চোখে চোখ মেলাবে? এদের ক্ষতিপূরণ করবে কি করে? জীবনটা এতটা জটিল না হলেও পারত। তপবন শ্রান্ত নয়নে তাকিয়ে থাকে বিধ্বস্ত মেয়েটার দিকে। ইচ্ছে করছে কঠিন এই দুনিয়া থেকে ঝট করে মেয়েটাকে আড়াল করে নিতে, কিন্তু পাপ কখনো পিছু ছাড়ে না। একদিন একদিন ঠিক খুঁজে নিয়ে বেদনা দিয়ে যায়। ওয়াহেদ ফের অনুনয় করল। প্লিজ রূপকথা, বাবাকে একটা সুযোগ দাও। মেঝেতে উদ্ভ্রান্তের মতো ছড়িয়ে ছিটিয়ে বসা নিঝাম চমকে উঠল ওয়াহেদের কথায়। চোখের সামনে নিজের জীবনের সর্বোচ্চ সুখটুকু হারিয়ে যেতে দেখে তখন উন্মাদ হয়ে উঠল সে। নিরুপায় এসে এলোমেলো দৃষ্টি ফেলে ছুটে নিচে নেমে যায়। ওয়াহেদ নিঝামের পরবর্তী পদক্ষেপ আন্দাজ করতে পারলেও আজ খুব একটা বিচলিত হলো না। আজ সে ভীষণ ক্লান্ত। একটা সুযোগ দেব সদ্য সুখের মুখ দেখা আমার মাকে আরেকবার ভেঙে চুরমার করার জন্য। প্লিজ রূপকথা। উপস্থিত সকলে রূপকথার দিকে তাকিয়ে আছে, কিন্তু রূপকথা নিরুত্তর। তকদির শিকদার গম্ভীর স্বরে বললেন। বড় বৌমা সেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। বড় বৌমা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। ওয়াহেদ, ভুলটা তোমারও ছিল। আমরা মরে যাইনি, আমাদের জানাতে পারতে, কিন্তু তুমিও নিঝামের কর্মকাণ্ডগুলো শ্রয় দিয়ে গেছো। শ্বশুরের কথায় রূপকথা ম্লান হাসল। আর তার সিদ্ধান্ত সব শেষ হয়ে যাওয়ার পরে এখন সবাই তার থেকে সুযোগ আর সিদ্ধান্ত চাচ্ছে। চন্নচারা শাড়ির আঁচল আঁকড়ে ধরে রূপকথা সোজা হয়ে দাঁড়ায়। দেহে বিন্দুমাত্র শক্তি নেই সামনের মানুষটার সাথে ঘৃণ্য কথোপকথন চালিয়ে যাওয়ার। সে ক্ষীণস্বরে বলল। সুযোগ চাচ্ছেন? দিলাম সুযোগ। বিগত 10 বছর যেমন অজস্র সুযোগ থাকতেও আপনি খোঁজ নেননি আমাদের, তেমনি আরেকটা বার হারিয়ে যান। এমন ভাবে হারিয়ে যান যেন আপনার কোনো অস্তিত্বই নেই। আমার মা বহু কষ্টে হাসতে শিখেছে, একটু সুখের মুখ দেখেছে। তার সেই সুখ ছিনিয়ে নেবেন না। আপনার হারিয়ে যাওয়ার যন্ত্রণা সামলে আজ 10 বছর পর সে একটু শান্তিতে আছে, কিন্তু নিজের স্বামী অন্য নারীর সাথে দেখাটা তার জন্য নরকীয় যন্ত্রণার সমান হবে। আমার মা মরে যাবে। প্লিজ একেবারে চলে যান আমাদের জীবন থেকে। আপনার কাছে আমার আর কোনো চাওয়া নেই। রূপকথার চোখ থেকে অনর্গল অশ্রু ঝরছে। ওয়াহেদ বলহীন দেহে শুধু তাকিয়ে রইল, ক্ষীণস্বরে বলল। দোষ যখন করেছি তখন অন্তত ক্ষমাটুকু করে দাও, নয়তো মরেও যে শান্তি পাবো না আম্মা। আমাদের মতো হত দরিদ্র মানুষের ক্ষমার আপনার কি প্রয়োজন? আপনারা বড়লোক মানুষ, ওসবের প্রয়োজন নেই আপনাদের।
তাচ্ছিল্যের হাসি হেসে রূপকথা ছেলের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালো। তানশান পিছু নিতে যাবে তার আগে নিঝামের ক্ষিপ্র কণ্ঠ ঘরজুড়ে প্রতিধ্বনিত হলো। পরক্ষণেই শোনা গেল নিহামের ভয়ার্ত কণ্ঠে চিৎকার, পাপা প্লিজ সেভ মি। রূপকথার পা থমকে গেল। সে আকুতি ভরা পাপা ডাকটি শুনে বুক ফেটে আর্তনাদ বেরিয়ে আসতে চাইল, তবুও গলদ্ধকরণ করে নিল। সকলে বিরক্ত হয়ে করিডোর থেকে নিচে উকি দিল, কিন্তু আকস্মিক তাদের উদাসীন চিত্ত কেঁপে উঠল নিজামকে নিহামের গলায় ছুরি ধরতে দেখে। তপবন হতভম্ব হয়ে গেল ছুরিটা দেখে। ওটা মাংস কাটার ছুরি, সে চেঁচিয়ে উঠল, ছোট খালামণি, পাগলামির একটা সীমা আছে। ওর গলা থেকে ছুরি সরাও। ও ছোট মানুষ, ভয় পাচ্ছে। বড়দের দ্বন্দ্বে বাচ্চাকে টানছো কেন? তপবন ছুটে নিচে নামে। নির্জনা বেগম হুঙ্কার দিয়ে বলেন, নিঝাম, পাগল হয়ে গিয়েছিস তুই? ওর গলা থেকে ছুরি ছুরি সরা। তপবন আর তকদির শিকদারকে এগিয়ে আসতে দেখে উদ্ভ্রান্ত নিজাম কঠোর স্বরে বলল, একদম আমার কাছে আসবে না তোমরা। তপবন তবুও থামল না। নিজাম তৎক্ষণাৎ ছুরিটা আরেকটু চেপে ধরে বলল, খবরদার তপবন, আর এক পাও এগোবে না, নয়তো আমি ছুরি চালিয়ে দেব। ওয়াহেদকে নিচে পাঠাও, আমি বাড়ি যাব। পরক্ষণে চিৎকার করে বলল, ওয়াহেদ, ওয়াহেদ, নিচে এসো। তোমার হাতে 2 মিনিট সময়। এর মধ্যে না আসলে আমি ওর গলায় ছুরি চালিয়ে দেব। আর তুমি ভালো করেই জানো আমি শুধু শুধু হুমকি দেই না। নিজামের বজ্রকণ্ঠে ওয়াহেদ উদাসীন চিত্তে দোতলা থেকে নিচে তাকালো। আজ ছেলের এই দশাতেও তার মাঝে কোনো বিচলন নেই। সে ক্লান্ত স্বরে বলল, চালিয়ে দাও, এরপর আমিও নিজেকে শেষ করে দেব। সব ঝামেলা একেবারে মিটে যাবে। আমার দম বন্ধ হয়ে আসছে নিজাম, আর সহ্য করতে পারছি না। চালিয়ে দাও, দ্রুত করো। রূপকথা চমকে তাকালো নিজাম আর ওয়াহেদের দিকে। ওয়াহেদের এমন নির্ভীক কণ্ঠে নিজাম অস্থির হয়ে পড়ল। সতর্ক কণ্ঠে বলল, আমি কিন্তু সত্যি সত্যি চালিয়ে দেবো। ওয়াহেদ, তুমি কি তোমার ছেলেকে ভালোবাসো না? ভালোবাসার চেয়ে ঘৃণাগুলো আজ অনেক বেশি ভারী হয়ে গিয়েছে নিজাম। আর এই ভার আমি আর বইতে পারছি না। এসব ন্যাকামি আমার সাথে করবে না ওয়াহেদ। তুমি নিচে এসো। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। তুমি এই কারণে এখানে আসার জন্য এত আগ্রহী ছিলে, তাই না? নিচে নামো। ওয়াহেদ চোখে চোখ রেখে বলল, বললাম না আসবো না, তোমার যা ইচ্ছা করো। ছুরিটা নিহামের মসৃণ নরম চামড়া ছুঁয়ে যাচ্ছে। তকদির শিকদার রাগে কাঁপছেন, দাঁতে দাঁত চেপে বললেন, নিজাম, তুমি একটা বিকৃত মস্তিষ্কের মানুষ। তুমি সুস্থ মানুষের মাঝে থাকার যোগ্য নাও। ওকে ছাড়ো বলছি, নয়তো ফল ভালো হবে না। নিহাম ফুপিয়ে কাঁদতে কাঁদতে তপবনের দিকে তাকালো। আকুতি ভরা কণ্ঠে বলল, বাইদান, আমি ব্যথা পাচ্ছি, প্লিজ সেভ মি। নিজাম উপরে তাকিয়ে ফের তেজি কণ্ঠে বলল, ওয়াহেদ, শুনছো? নিহাম ব্যথা পাচ্ছে। আমি কিন্তু মোটেও ফাঁকা হুমকি দিচ্ছি না। নিচে আসো। ওয়াহেদ নির্বাক নিস্তেজ, চামড়া ভেদ করে লাল রক্তবিন্দু দৃশ্যমান হতে তপবন ধৈর্য হারিয়ে ফেলল। সে এলোমেলো দৃষ্টি ফেলে পায়ের কাছে পড়ে থাকা একটা ক্রিকেট বল হাতে তুলে নিয়ে সজোরে নিজামের মাথা বরাবর আঘাত করলো। তীব্র আঘাতে নিজাম আহ করে মাথা চেপে ধরল। সে অপ্রস্তুত হতেই তকদির শিকদার দ্রুত নিহামকে নিজের কাছে টেনে নিলেন। নিজাম চেঁচিয়ে উঠল, ওকে আমার কাছে দাও। ও আমার ছেলে, আমি ওর সাথে যা খুশি তাই করব। নিজাম নিহামকে নিয়ে টানাটানি করতে গেলে তকদির শিকদার তার সর্বোচ্চ শক্তি দিয়ে নিজামের গালে এক চড় বসিয়ে দিলেন। নিজাম সোফার কোণে মুখ থুবড়ে পড়ল। কাঠের সাথে মাথায় আঘাত লেগে তার চোখের সামনে মুহূর্তেই সব অন্ধকার হয়ে এলো। কয়েক মিনিটের মধ্যে সে নিস্তেজ হয়ে পড়ল। তপবন অচেতন দেহটির দিকে অবাক হয়ে তাকিয়ে থেকে বলল, আব্বু, ছোট খালামণি বিবৃত মস্তিষ্কের হিংস্র এক মানুষ। এইভাবে সে যে কোনো সময় বড় কোনো ক্ষতি করে ফেলতে পারে। তকদির শিকদার চিন্তিত কণ্ঠে বললেন, ওকে এখন এভাবে রাখা যাবে না। ওকে আটকে রাখতে হবে। ওর চিকিৎসার প্রয়োজন। রোজের হাত ধরে নির্জনা বেগম নিচে নামলেন। নিহামকে কোলে নিতেই দেখলেন গলায় সূক্ষ্ম ক্ষত। তিনি অবিশ্বাস্য কণ্ঠে বললেন, ও কি মা নাকি কসাই? নিজের সন্তানের গলায় কেউ ছুরি ধরতে পারে? তপবন দ্রুত ফার্স্ট এড বক্স এনে নিহামের গলায় ওষুধ আর ব্যান্ডেজ লাগিয়ে দিল। নিহাম তখনও ভয়ে কাঁপছে। তপবন তাকে বুকে জড়িয়ে ধরে আশ্বস্ত করল, আর ভয় নেই নিহান, ভাইজান আছে তো? নিহাম ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, মাম্মাকে আমার খুব ভয় লাগে ভাইজান, আমি মাম্মার কাছে যাব না। প্লিজ আমাকে মাম্মার সাথে পাঠিও না, মাম্মা আমাকে অনেক মারে। কোথাও পাঠাবো না তোমাকে, তুমি আমার কাছে থাকবে। মাম্মার তোমাকে মারতে পারবে না।
তপবন নিহামকে নিয়ে তার ঘরে চলে গেল। তাকে বিছানায় শুইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করলো। গলার ব্যথা ভুলতে নিহাম বিনা বিবাদে ঘুমের আশ্রয় নেয়। নিহাম ঘুমিয়ে পড়তে তপবন বের হয়। যেতে যেতে তানশানকে বলল, আব্বু, ওর সাথেই থাকো। কিন্তু মিমি, তানশানের উৎকণ্ঠা ভরা কণ্ঠ। মিমি ঠিক আছে, চিন্তা করো না, আমি দেখছি। তুমি একটু পড়ে যাও এখন, আপাতত ওকে একটু সময় দাও, ভয় পেয়েছি যে। ওকে পাপা। তপবন বেরিয়ে আসে। নিজামকে গেস্ট রুমে শুইয়ে দিয়ে দরজা বাহির থেকে বন্ধ করে দেওয়া হলো। তপবন নিচে নামতে ওয়াহেদ তকদির শিকদার নির্জনা বেগমকে দেখে বলল, ডাক্তার আনাচ্ছি আমি। তকদির শিকদার থমথমে মুখে বললেন। আনো। তপবন ডাক্তারকে ফোন করে সোফায় বসে নতশির ওয়াহেদের পানে চেয়ে বলল, খালুজান হারিয়ে যাওয়া বাবার থেকে কারণ হিসেবে রূপকথা স্বাভাবিকভাবেই পজিটিভ কোনো কারণ শুনতে চাইতো। কোনো মেয়ে চাইতো না তার বাবাকে ঘৃণা করতে, কিন্তু সেটা সে পারেনি। তাই তার এমন আচরণকে আমি খুব একটা অন্যায় বলবো না। কিন্তু এত কিছুর পর একটা সত্য, আপনি কোথাও না কোথাও একটু হলেও বাধ্যবাধকতা স্বীকার করেছেন। তবে বাধ্যবাধকতার থেকেও আপনার সুযোগ সুবিধা আরও বেশি ছিল, কিন্তু আপনি সেগুলো কাজে লাগাতে পারেননি। 10 বছরে নিজের পরিবেকে না হোক অত্যন্ত আমাদের জানতে পারতেন ছোট খালামনের কর্মকাণ্ডের কথা, আমরা কোনো একটা ব্যবস্থা নিতাম। তকদির শিকদার ব্যগ্র কণ্ঠে বললেন, দেখা যাচ্ছে নিজামের এই উগ্রতাগুলোতে তুমিও প্রশ্রয় দিয়েছো ওয়াহেদা। তপবন শুধায়, আপনি এখন কি করতে চাইছেন খালুজান? দয়া করে অত্যন্ত সঠিক সিদ্ধান্ত নিতে কোনো প্রকার দ্বিধা করবেন না। ওয়াহেদ নতশির ক্ষীণ স্বরে বলল, আমি শুধু নীলিমার সাথে একটু কথা বলতে চাই তপবন। ও আমার সব কথা শুনে যা শাস্তি দেবে আমি তা মাথা পেতে নেব। নির্জনা বেগম ম্লান কণ্ঠে বললেন, তবে আজকেই চলে যাও বাগেরহাট, নিজামকে আমরা দেখে নেব। উঠলে আবার ঝামেলা করবে। যদি জানে আমি বাগেরহাটে গিয়েছি তবে নিহামকে মেরেই ফেলবে। ওয়াহেদের কথায় তকদির শিকদার গমগমে স্বরে বললেন, তুমি কি মনে করো যেটা আমি হতে দেব? তুমি কি মনে করো সেটা আমি হতে দেব? নিহামকে আমি আর ওর হাতে দিচ্ছি না। ও সুস্থ নয়, ওর কাছে বাচ্চাটা সুরক্ষিত নয়, ওর চিকিৎসার প্রয়োজন। ও কাউকেই শান্তিতে থাকতে দেবে না। আমি আপনাদের উপর আর আপদ চাপাতে চাই না। ওয়াহেদের কথায় নির্জনা বেগম দৃঢ় কণ্ঠে বললেন, ওর অভিভাবক আমি। ওর ভালো মন্দের ব্যবস্থা করার জন্য আমি এখনো বেঁচে আছি। তুমি শুধু বলো তুমি কি চাও। বিগত 10 বছরের মানসিক যন্ত্রণায় ক্লান্ত ওয়াহেদ বলল, আমি শুধু একটু শান্তি চাইছি আপা। আমি নিজামের থেকে চিরতরে মুক্তি চাই। আমার আর নিহামের প্রতিটা দিন যেন জাহান্নামের মতো কাটে। আর নীলিমা? আমি ওর সামনে দাঁড়াবো, ক্ষমা চাইবো। এরপর ও যা সিদ্ধান্ত নেবে আমি সব মাথা পেতে নেব। নির্জনা বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার সাথে যা হয়েছে তা অন্যায়, কিন্তু তুমি নীলিমা আর তার সন্তানদের সাথে যা করেছো সেটাও অন্যায়। তোমার বিচার করবে নীলিমা, আর আমি আমার বোনের ব্যবস্থা করব। নিজাম সুস্থ মানুষের মাঝে থাকার যোগ্য নয়। আমি ওর সুচিকিৎসার ব্যবস্থা করব। ও আর তোমাদের জীবনে বাধা হবে না, আমি কথা দিচ্ছি। ওয়াহেদের চোখে মুখে মুক্ত পাখির ন্যায় উচ্ছ্বাস, চোখে আনন্দের অশ্রু। মাঝে মাঝে জীবন এমন এক সন্ধিক্ষণে এসে দাঁড়ায় যেখানে একটা ক্ষমা হয়ে ওঠে বেঁচে থাকার একমাত্র কারণ। আজ একটা ক্ষমা ওয়াহেদকে হয়তো নতুনভাবে বাঁচতে সাহস যোগাবে, কিন্তু নীলিমা আত্মসম্মানে বলিয়ান নারীটি তাকে ক্ষমা করবে তো? জীবন আর বয়সের কঠিন দোরগোড়ায় থাকা রূপকথা নিতান্তই অপরিপক্ক এক শ্রান্ত প্রতীক, যেখানে জীবন প্রতিটা মোড়ে দুঃখ দিতে চায়, অথচ বয়সটা এত ভারী দুঃখ নেওয়ার জন্য সামর্থ্যবান নয়। কিন্তু সৃষ্টিকর্তা যদি দুঃখ দেয়, দুঃখ ভার বহন করার ক্ষমতাও দেয়। আর রূপকথার সেই ক্ষমতা হলো তার স্বামী আর সন্তান। নারীটির এই সুখে দুঃখের সঙ্গে দুজন আজ দুঃখের একটুও প্রশ্রয় দেবে না বলেই অতি সত্বর সেই সকল জিনিস সমেত হাজির হলো যাতে নারীটির মুখে হাসি ফুটে। কথায় কথায় উপহার চাওয়া নারীটির জন্য আজ না চাইতে অনেক উপহার হাজির। একটা শাড়ির জায়গায় 3টা শাড়ি, 1 বক্স পিনাট বার, 2 তোড়া লাল গোলাপ, বার্গার, পিৎজা, ফুচকা, কোনো কিছু বাদ রাখেনি বাবা ছেলে। কিন্তু এই ঠুনকো জিনিসগুলো কি নারীটার গভীর ওই ক্ষত পূরণ করতে পারে? তপবন আর তানশান অসহায় দৃষ্টিতে তাকায় একে অপরের দিকে। পরপরই তাকায় বিছানার এক কিনারায় বসে জোরে জোরে বই পড়তে থাকা নারীটির পানে। বিছানায় ছড়িয়ে ছিটে থাকা অজস্র পছন্দনীয় জিনিস থাকলেও
আজ নারীটির মাঝে কোনো উদ্বেগ উত্তেজনা নেই, অথচ হাতে করে আনা একটা সামান্য চকলেটও মেয়েটার মুখে হাসি ফুটিয়ে তুলত। রূপকথা পড়তে পড়তে নতশির ব্যস্ত কণ্ঠে বলল, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আপনি যে পড়াগুলো দিয়েছিলেন আমি সেগুলো পড়ছি, 1 ঘন্টার মধ্যে শেষ করে ফেলবো। আপনি চিন্তা করবেন না একদমই। তপবন আর তানশান মানতে পারল না নারীটির অদ্ভুত আচরণ। তার তো কান্না করা উচিত, রাগ ঝাড়া উচিত, ভেতরকার সব দুঃখ তাদের কাছে রাখা উচিত, কিন্তু এ কেমন অস্বস্তিকর নীরবতা। তপবন আলতো স্বরে ডেকে উঠে। রূপকথা, মেয়েটার পড়ার গতি আরো বেড়ে গেল, যেন সে লুকাতে চাইছে। তানশানও অস্থির হয়ে ডেকে উঠে, মিমি দেখুন, আপনি শাড়ি চেয়েছিলেন না? একটা না, তিনটা এনেছি। আর বার্গার, পিৎজাও এনেছি। আর সবচেয়ে মজার জিনিস ফুচকা। অনেক ফুচকা এনেছি। আপনি যত ইচ্ছা তত খাবেন। কেউ বকা দিবেন আপনাকে। নারীটি তবুও পড়ছে তো পড়ছে। তপবন অস্থির কণ্ঠে বলল, রূপকথা এখন পড়তে হবে না। দেখো, এখানে সব তোমার পছন্দের জিনিস আছে। তুমি তো বলতে তোমায় একসাথে 50টা ফুচকা দিলেও তুমি খেতে পারবে। এখানে পুরো 50টা ফুচকা আছে, খাবে না? ঠিক যেন হাতে গড়া পুতুলের ন্যায় আদুরে হাতে বাবা ছেলে নারীটির দুঃখগুলোকে সামলাতে চাইছে, কিন্তু নারীটি ভীষণ ক্লান্ত। তিরতির করে কেঁপে ওঠা অষ্টদয় কেঁপে ধরে রূপকথা। লালচে নেত্র তুলে তাকায় বাবা ছেলের মুখ পানে, ক্ষীণস্বরে বলে, দুঃখ পেতে পেতে আমি আজ পুরোপুরি ভেঙে গিয়েছি তানজানের পাপা। আপনার চিন্তা করতে হবে না, এখন আর দুঃখ গায়ে লাগে না, আমার সব সয়ে গিয়েছে। আমি একদম ঠিক আছি, এসব কিছু আমার আর লাগবে না। আমি কি বাচ্চা নাকি? আপনারা আপনাদের কাজে যান, আমাকেও পড়তে দিন। বলে রূপকথা ফের জোরে জোরে পড়তে লাগলো। তানশান বিমর্ষ মুখে বাবার পানে তাকায়। তপবন ম্লান হেসে ছেলের মাথায় হাত রাখলো, মিহিসরে বলল, একটু পর ঠিক হয়ে যাবে আব্বু, একটু সময় দাও। দেখবে একটু পরে এই ফুচকা আর বার্গার একে খেয়ে ফেলবে। তানশান নীরবে মাথা নাড়ল, ধীর কদমে বেরিয়ে যায় কামরা থেকে। বের হতে ব্যস্ত কদমে এগিয়ে আসা রোজ বলল, কি হলো ভাবি, কি অবস্থা? ঠিক আছে? তানশান মলিন মুখে না বোধক মাথা নেড়ে ঘরে চলে গেল। অবুজ রোজ দরজা লাগানো দেখে আর গেল না। তানশানের ঘরে ঢুকে ঘুমন্ত নিহামকে দেখে আসলো। সেই দুপুর থেকে ঘুমাচ্ছে, এখন বিকাল। চারিদিকে অসুস্থ পরিবেশে ত্যক্ত মেয়েটি দীর্ঘশ্বাস ফেলে বিছানায় পা গুটিয়ে বসলো। তানশান মলিন মুখে বই খাতা নিয়ে পড়তে বসে। রোজ অবলোকন করে ভাতিজার মলিনতা, ম্লান হেসে ডেকে উঠে, তানশান, হুম। মিমিকে খুব ভালোবাসো? রোজের প্রশ্নে নিজ কর্মে মগ্ন তানশানের হাত থেমে গেল। আনমোনা দৃষ্টিতে ভাসে গভীর রাতে মাথায় কারো স্নেহের স্পর্শ। 15 বছরের এই জীবনে খুব গভীর রাতে বাবার স্পর্শ ব্যতীত আর কখনো কারোর স্পর্শ অনুভব হয়নি, কিন্তু এখন প্রায়শই রাতের আধারে কেউ তাকে খুব আদর করে, তার ভালোবাসা চায়, কিন্তু দিনের আলোয় স্পষ্ট জীবনের জটিলতাগুলো কোথাও না কোথাও একটু হলেও জড়তা অনুভব করে। শুভ্র চেহারায় মৃদু জড়তা ফুটে উঠল। তানশান পুনরায় নিজের কাজে মনোযোগ দিল, ক্ষীণস্বরে বলল, হি ইজ সামওয়ান ডিজার্ভ রেসপন্স অ্যান্ড লাভ। আই এম জাস্ট ডুইং দ্যাট। রোজ হাসলো। সে জানে তানশান অনুভূতি প্রকাশে কাঁচা, কখনো মন খুলে অনুভূতি প্রকাশ করতে পারে না। আর সে এটাও জানে তার এই সম্মান ভালোবাসার দায়িত্ববোধ নয়, বরং সে মন থেকে রূপকথার প্রতি নির্ভর হচ্ছে। বড় ভাইজানের সুখে সে খুশি, কিন্তু তার থেকেও খুশি তানশানের মাথার উপর মায়ের ছায়া দেখে। তপবন দরজা আটকে সোজা মেয়েটার সামনে পা গুটিয়ে বসলো। নামে মাত্র দূরত্ব থাকা মেয়েটির দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। সে দেখছে মেয়েটি ঠিক কতক্ষণ নিজের অনুভূতির সাথে লড়াই করতে পারে। দীর্ঘ আধা ঘন্টা তপবন সেভাবে নীরবে তাকিয়ে রইল মেয়েটির দিকে। নিজের উপর সর্বোচ্চ জোর খাটিয়ে রূপকথা আর বইয়ে মনোযোগ ধরে রাখতে পারে না। সে সরব লালচে নয়ন তুলে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকায় সম্মুখের লোকটির দিকে, রাগান্বিত স্বরে বলে, কি সমস্যা আপনার? আমায় ডিস্টার্ব কেন করছেন? এখান থেকে সরুন, পড়তে দিন আমায়। তপবন নির্লিপ্ত ভঙ্গিতে তাকালো, ক্ষীণস্বরে শুধালো, নিজের উপর কেন জোর জবরদস্তি করছো? আমি কোনো জোর জবরদস্তি করছি না নিজের উপর। করছো তো। তপবনের জেদি কণ্ঠে রূপকথাও জেদি কণ্ঠে বলল, করছি না। তপবন শোনে না তার কথা। বইটা টেনে নিয়ে যেতে চাইলে রূপকথারও শক্ত হাতে বইটা আঁকড়ে ধরল। ছাড়ুন, আমি পড়বো, পড়তে দিন আমায়, বিরক্ত করবেন না। পুরুষালী শক্তির সাথে পেরে ওঠে না রূপকথা। তপবন জোরপূর্বক বইটা ছিনিয়ে নিয়ে ছুঁড়ে মারে অদূরে। হাত বাড়িয়ে এক ঝটকায় মেয়েটিকে বুকে জড়িয়ে নেয়। ছোট্ট দেহটিকে বক্ষ মাঝে শক্ত করে জড়িয়ে নিতে কারোর গুমড়ে কাদার শব্দে আলোড়িত হয় কামরাটি। তপবন ম্লান হাসলো সেই কান্নার শব্দে, মাথায় হাত বুলাতে বুলাতে বলল, দুঃখ চাপিয়ে রাখতে নেই। দুঃখ যত চেপে রাখা হয় সেগুলো তত গভীর হয়। বক্ষস্থলের পাঞ্জাবি খামচে ধরে রূপকথা হাউমাউ করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি ওই লোকটাকে ক্ষমা করতে চাই, কিন্তু ওর ভেতর থেকে তার জন্য ক্ষমা আসে না। আমি তাকে ঘৃণা করতে চাই না।
কিন্তু আমার ভেতরটা ঘৃণায় বিষিয়ে আছে, কি করব আমি? কিচ্ছু করতে হবে না, শুধু সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো। তিনি যা করবেন শুধু তাতে সায় দেবে, কিন্তু সবসময় মনে রাখবে ঘৃণা আমাদের ক্ষতি ছাড়া কিছুই করে না। একটু ক্ষমা যদি সামনের মানুষটার হৃদয় শীতল হয়, তবে অবশ্যই তাকে মন থেকে ক্ষমা করা উচিত, তাই না? এই মানুষটার কোনো কথাই রূপকথার মাঝে কখনো সংশয় জাগে না, তাই সে নির্বিবাদে মাথা নাড়ল। তপবন মৃদু হাসল তার প্রতি উত্তরে। ভীষণ আদরের সাথে দুহাতের আজলায় কান্নারত মুখটি নিয়ে ললাট বরাবর ঠোঁট ছুঁয়ে দিল। রূপকথা চোখ বন্ধ করে নেয়। একে একে অনুভব হয় রুক্ষ শুষ্ক ওষ্ঠদয় পুরো মুখশ্রী ছুঁয়ে যাচ্ছে। তপবন এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল, তবে এত সব চিন্তা করা বাদ দাও। দুশ্চিন্তা কখনোই নিয়তিকে আটকাতে পারে না। তবে কি প্রয়োজন নিজের সাথে অন্যায় করার? এখন সব ভুলে যাও, শুধু সামনে যা আছে তাতে হাসি মুখে আগলে নিয়ে বাঁচতে শেখো। সঙ্গ দেওয়ার জন্য আমরা আসি তো। রূপকথা অশ্রুসিক্ত নয়নে ম্লান হাসল। তপবন হাত বাড়িয়ে ফুচকার ব্যাগটা খুলল। অতঃপর নিজ হাতে ফুচকা বানিয়ে মেয়েটার মুখের সামনে ধরে বলল, খেয়ে নাও, দাঁতে দাঁত চেপে। ফুচকাওয়ালাকে বলেছি বেশি করে শুকনো ঝাল দিতে। কি যে কষ্ট হয় বলে বোঝাতে পারবো না। বাচ্চা বাচ্চা কণ্ঠে রূপকথা অশ্রুসিক্ত নয়নে ফিক করে হেসে উঠল। চোখ মুছতে মুছতে বলল, আপনি জানেন না এগুলো শুকনো ঝাল দিয়ে খেতে কি মজা। তা তো তোমার খাওয়া দেখলেই বোঝা যায়, কিন্তু এটাই শেষবার, আর কখনো এভাবে খেতে পারবে না। তপবন তার মুখে ফুচকা ঢুকিয়ে দিয়ে বলল। রূপকথা শান্ত মেয়ের মতো খেতে লাগলো, আর তপবন মনোযোগ সহকারে ফুচকা বানাতে মগ্ন হয়। মিনিটের মাঝে অসুস্থ পরিবেশটাকে বদলে ফেলার মতো ক্ষমতাধর লোকটিকে মুগ্ধ চোখে দেখে রূপকথা। ফুচকা বানাতে বানাতেই তপবন ছেলেকে ফোন দিল। সেকেন্ডের মাঝে দরজায় কড়া নাড়ার শব্দে তপবন দরজা খুলে দিল। খুলেই সগৌরবের সাথে বলল, এই দেখো তোমার মিমি ফুচকা খাচ্ছে, এখন খুশি? তানশানের চোখ মুখ ঠিকরে আনন্দ বেরিয়ে আসে। সে ভেতরে ঢুকতে ঢুকতে উৎকণ্ঠা নিয়ে শুধায়, মন ভালো হয়েছে, ফুচকা ভালো মন ভালো হয়েছে, ফুচকা ভালো লাগছে, শাড়ি দেখবেন সব আপনার পছন্দের রঙের। রূপকথা মৃদু হেসে ছেলেটাকে কাছে ডাকে। এখানে এসো। তানশান নিরুদ্বেগ বিছানায় উঠে পা গুটিয়ে বসে। রূপকথা তার মুখে একটা ফুচকা ঢুকিয়ে দিয়ে বলল, আসো একসাথে দেখি। সদ্য দরজায় দাঁড়ানো রোজ ক্ষিপ্ত কণ্ঠে বলল, এটা কিন্তু ঠিক নয় বড় ভাবিজান। আমায় ছেড়েই তোমরা ফুচকা খাচ্ছ কি করে? তোমাদের ভিতর কি মন বলে কোনো অঙ্গ আছে? সে ছুটে গিয়ে বিছানায় উঠে পড়ল, কিন্তু পরক্ষণে মনে পড়ে সে একা নয়। রোজ চকিতে দরজার পানে তাকায়। নিহাম মলিন মুখে দাঁড়িয়ে আছে সেথায়। সে হাত নেড়ে বলল, নিহাম, ভিতরে এসো। রূপকথার হাসি মুখ নিভে গেল নিহামের নামটি শুনে। তোয়ালে খুঁজতে থাকা তপবন নিহামের নাম শুনতে ফিরে তাকায় দরজার পানে। সে রূপকথার দিকে এক পলক তাকিয়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, নিহাম, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। তপবন তার হাত ধরে ভেতরে নিয়ে আসে, বুকের সাথে জড়িয়ে নিয়ে বলে, গলা ব্যথা কমেছে? এখন একটু ভালো লাগছে? নিহাম শুধু মাথা নাড়ল। তার চোখে মুখে স্পষ্ট ভয়। আগে তো কখনো মা ছুরি চালায়নি, কিন্তু আজ মায়ের দেওয়া আঘাতে সে একদম ভয়ে গুটিয়ে রয়েছে। তা দেখে তপবন তাকে বুকে জড়িয়ে নেয়, পিঠে হাত বুলিয়ে বলে, ভয় নেই ভাইজান, আর কখনো তোমার আম্মা মারতে পারবে না। ভাইজান সবসময় তোমার সাথেই আছে। নিহাম নীরবে পড়ে থাকে তপবনের কাঁধে। মিহিস্বরে শুধায়, পাপা? পাপা একটু কাজে গিয়েছিল, সকালে এসে পড়বে। আসো, আমরা সবাই বার্গার খাই। তুমি তো রুবাইসার বার্গার পছন্দ করো, তাই না? এসো। তপবন নিহামকে নিয়ে ঠিক রূপকথার কোল ঘেঁষে বসালো। রূপকথা স্থির দৃষ্টিতে তাকায় তপবনের দিকে। চোখে চোখ পড়তে তপবন মৃদু হেসে কিছুক্ষণ আগের বলা কথাটা ফের মনে করিয়ে দিল। সামনে যা আছে তা আগলে আমাদের সুখে থাকতে হবে। রূপকথা, জীবন কখনোই বেড অফ রেজস নয়। কেউ সর্বসুখী হয় না। এই দেখো না, ছোট্ট নিহামের জীবনেও কত দুঃখ। আর সে তার মায়ের দ্বারা আঘাত পেয়েছে, ভয় কুকে আসে। একজন স্বামীর পরে তপবন যেন দৃঢ় এক পথ প্রদর্শক। তাই তো কঠিন এই মুহূর্তটিকেও কিছু শব্দের দ্বারা ভীষণ অবলীলায় সহজ করে দিল। রূপকথা তাকায় নিহামের গলার দিকে। শুকনো রক্তের ছোঁয়া এখনো লেগে আছে। সে শুকনো ঢোক গিলে কাপা কাপা হাতটা রাখে ছেলেটার মাথায়। বহু কষ্টে মুখে একটু হাসি ফুটিয়ে তুলে শুধায়, ব্যথা করছে? নিহাম হ্যাঁ বোধক মাথা নাড়ালো। রূপকথা যেন পরিস্থিতির চেয়েও কঠিন সত্তার অধিকারী। সে আলগোছে এক হাতে নিহামকে নিজের সাথে আগলে নিল। নম্র স্বরে বলল, ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। এসো আমরা বার্গার খাই, তারপর ওষুধ খাবে, দেখবে আর ব্যথা থাকবে না। রূপকথা নিজেই তার হাতে বার্গার তুলে দিল। তপবন বিশ্বজয়ের হাসি নিয়ে হাঁপ ছাড়ল। মুগ্ধ চিত্তে তাকালো চমৎকার সত্তার অধিকারী মেয়েটার পানে।
চোখে চোখ পড়তে তপবন ইশারায় সাব্বাসী জানালো। জীবনে আরেকবার জিতে যাওয়ায় রোজ আর তানশানের মুখেও হাসি ফুটে উঠল চোখের সামনে জটিল একটা সম্পর্ক সহজ হতে দেখে। সুখ দুঃখের পালা বদলেই তো জীবন। নীলিমা জীবন থেকে দুঃখ কেবলই বিলীন হচ্ছিল, কিন্তু হঠাৎ করে তারা ফিরে আসার শক্তপোক্ত একটা কারণ পেয়ে গেল। নীলিমার হাতের কাজ খুব সুনিপুণ। যেই একবার তার থেকে কাজ করিয়েছে প্রশংসা না করে যেতে পারেনি। এর জন্য নীলিমার কাজের পরিমাণ বেশি। রাত তখন 9টা। জানালার সামনে রাখা সেলাই মেশিনে বসে নীলিমা এক মনে সেলাই করে যাচ্ছে। পাশে শুক্তারা আপেল খাচ্ছে আর পড়ছে। নীলিমা কাজ করতে করতে তার দিকে এক পলক চেয়ে মৃদু হাসলো। স্বাস্থ্য বেড়েছে, দুলাভাইয়ের পাঠানো দামি দামি প্রসাধনী ব্যবহার করে রুক্ষ শুষ্ক চুলগুলো এখন বেশ সিল্কি হয়েছে। চেহারার ধুলোময় ভাবটাও ধীরে ধীরে সরে যাচ্ছে। নিজের অযত্নে গড়া পরি দুটোকে যত্ন বেড়ে উঠতে দেখে নীলিমা বুক ভরে নিঃশ্বাস ফেলল। দুঃখগুলো এখন কম অনুভব হয়। সে কাজ করতে করতে আনমনে জানালা ভেদ করে বাইরে দৃষ্টি নিক্ষেপ করতে তার ভ্রু কুঁচকে গেল। আবছা এক অবয়ব দাঁড়িয়ে আছে অনতি দূরে। সে ভালো করে তাকালো, কিন্তু তার দৃষ্টি থেকে উদাসীনতা উবে যায়। অবয়বটি 2 পা এগিয়ে আসতে নীলিমা স্তব্ধ হয়ে গেল। অবিশ্বাস্য নয়নে তাকালো। আধার ভেদ করে কৃত্রিম আলো অবয়বটির উপর পড়তে এই অবয়বটি যে তার রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। এই অবয়বটিকে সে চিনতে ভুল করবে কি করে? সে আকস্মিক হড়বড়িয়ে চেঁচিয়ে উঠল, ওয়াহেদ, ওয়াহেদ, ওখানে আপনি দাঁড়িয়ে আছেন? ওয়াহেদ, আপনি এসেছেন? ওয়াহেদ, ওটা ওয়াহেদ। বিড়বিড়িয়ে আওড়াতে আওড়াতে নীলিমা ছুটে বের হয় ঘর থেকে। শুক্তারা অবাক হয়ে যায় মাকে এইভাবে ছুটতে দেখে। সে তৎক্ষণাৎ পিছু ছুটতে ছুটতে শুধায়, আম্মা এভাবে দৌড়াচ্ছ কোথায়? তারা, ওখানে তোর বাবা। ওই যে বাইরে, আমি স্পষ্ট দেখেছি। হায় আল্লাহ, আবার হারিয়ে না যায়। নীলিমা উদ্ভ্রান্তের ন্যায় ছুটছে। ছুটতে ছুটতে ঠিক সেই জায়গায় এসে দাঁড়াতেই তার চিত্ত হিম হয়ে আসে। হাতের আঙ্গুলগুলো থরথরিয়ে কাঁপছে উত্তেজনায়। বিগত 10 বছর এমন অজস্র স্বপ্ন দেখায় সে বিশ্বাস করতে পারল না। সে হড়বড়িয়ে বলে ওঠে, ওয়াহেদ, এটা আপনি? আপনি ভ্রমণন্ত? আমি আগের মতো স্বপ্ন দেখছি না তো? ওয়াহেদ, কথা বলছেন না কেন? শুনছেন? আপনি কি ফিরে এসেছেন? ওয়াহেদ, প্লিজ বলুন, আপনি স্বপ্ন নন, আপনি সত্যি এসেছেন। স্বপ্ন কি এত নিখুঁত স্পষ্ট হয়? ওয়াহেদ ছলছল নেত্রে চেয়ে ডেকে উঠল। নীলিমা। নীলিমার কর্ণক্ষরে আন্দোলিত হলো সেই ডাক। বলহীন দেহে নীলিমা সরব আধারের মাঝে ফুপিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে ক্লান্ত দেহে ধপ করে ভেজা ঘাসের উপর বসে পড়ল। হাউমা করে কাঁদতে কাঁদতে বলে ওঠে, এটা ভ্রম নয়, এটা ভ্রম নয়। নীলিমা টলমল পায়ে ছুটে আসে উদ্ভ্রান্তের মতো। ওয়াহেদের গা ছুঁয়ে ছুঁয়ে ডুকরে কেঁদে উঠে সে। অস্ফুট স্বরে বলে, আপনি ঠিক আছেন? কি হয়েছিল আপনার? কোথায় ছিলেন এতগুলো বছর? সেই যে সকালে কাজে গেলেন আর তো ফিরলেন না। সেই রাতের পর থেকে কতগুলো বছর আমি আপনার অপেক্ষায় পথ চেয়ে বসে আছি। জানেন, আপনার শরীর ঠিক আছে তো? আপনার সঙ্গে নিশ্চয়ই খুব খারাপ কিছু ঘটেছিল। দেখি কোথায় আঘাত পেয়েছেন। খুব কষ্ট হয়েছে, তাই না? নীলিমা উন্মাদের মতো ওয়াহেদের গাল আর গলা ছুঁয়ে দেখছে কোথাও কোনো ক্ষতের চিহ্ন আছে কিনা। চোখে মুখে বছরের পর বছর জমে থাকা তৃষ্ণা, কিন্তু যতই ছুঁয়ে দেখুক তার অস্থিরতা যেন কিছুতেই মিটছে না। ওয়াহেদ শুকনো ঢোক গিলল। কাপা হাতে নীলিমা অস্থির হাত দুটো নিজের মুঠোয় পুড়ে নিল। ক্ষীণস্বরে বলল, আমি ঠিক আছি। ওয়াহেদ কথাটা শেষ করতে পারল না। দালান থেকে ফ্রক পরা ছোট্ট একটা মেয়ে ছুটে আসতে এসে থমকে গেল। মেয়েটা এসে নীলিমাকে আগলে ধরে বলে উঠল, আম্মা কি হয়েছে তোমার? এমন করছো কেন? মেয়েটাকে আপাদমস্তক দেখে ওয়াহেদের বুকটা কেঁপে উঠল। চোখের সামনে ভেসে উঠল 1 বছর বয়সে ফেলে যাওয়া সেই ছোট্ট মুখটি। সময়ের নিষ্ঠুরতায় সেই আদল আজ বদলে গেছে। অনুতাপার অসহায়ত্বের আর্তনাদে ওয়াহেদের চোখ জোড়া লাল হয়ে এলো, কিন্তু তা প্রকাশ করার কোনো অধিকার তার নেই। কি নিদারুণ অসহায়ত্ব! নীলিমা ফুপিয়ে কাঁদতে কাঁদতে ফিরে তাকায় মেয়ের পানে। অস্থির কণ্ঠে বলে ওঠে, তারা, এই দেখ, আল্লাহ ম্যাজিকের মতো তোর বাবাকে পাঠিয়ে দিয়েছে। তুই এমন ম্যাজিকের অপেক্ষা করতি না? এই দেখ, তোর বাবা ফিরে এসেছে। আমি জানতাম তোর বাবা জীবিত থাকলে ফিরবেই। শুক্তারা অবাক পানে তাকায় মায়ের তাক করা তর্জনীর দিকে। আখিদয়ে উল্লাস ছুঁয়ে যায় সর্বদা ঝাপসা একটা ছবিতে দেখা মানুষটাকে সামনাসামনি দেখে। ছোট্ট শুক্তারা তখন 1 বছরের দুধের শিশু। যখন বাবা নামক ছায়া সরে যায় তার মাথার উপর থেকে, সে অস্ফুট স্বরে বলে উঠল, উনিই আমাদের আব্বু আম্মা? তোর আব্বু। আয়, কাছে আয়। নীলিমা অশ্রুসিক্ত নয়নে চেয়ে বলে মেয়েকে বাবার কাছে টেনে নিল। ওয়াহেদের চোখ বেয়ে টপটপিয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। জীবনের নিষ্ঠুরতায় যে সে মূল্যবান কিছু মুহূর্ত আর অনুভূতি হারিয়ে ফেলেছে। সে নীলিমার পানে চেয়ে খানিক বিস্ময় নিয়ে বলল, শুক্তারা। নীলিমা ঘন ঘন মাথা নেড়ে হাসি মুখে বলল, আপনার সেই ছোট্ট রসগোল্লা।
ওয়াহেদ কাপা হাত বাড়িয়ে শুক্তারার গাল ছুঁয়ে দিল। জন্মের পর মেয়েটি এত স্বাস্থ্যবান ছিল যে সে আদর করে রসগোল্লা ডাকত। সে বিড়বিড় করে বলল, শুক্তারা, আমার সেই ছোট্ট শুক্তারা। বলতে বলতে ওয়াহেদ শব্দ করে কেঁদে ফেলল এবং মেয়েটিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। ধরা গলায় বলল, নীলিমা, ও কত বড় হয়ে গেছে, আমার সেই ছোট্ট মেয়েটা। আমি কত কিছু হারিয়ে ফেললাম নীলিমা। নীলিমা তখনও এক হাতে ওয়াহেদের শার্ট আঁকড়ে ধরে আছে, যেন হাত ছাড়লে সে আবারও অদৃশ্য হয়ে যাবে। সে চোখ মুছছে ঠিকই, কিন্তু আনন্দের এই প্লাবন যেন বাদ মানছে না। সে বলল, সব হারাক, তাতে কিচ্ছু যায় আসে না। আপনি ফিরে এসেছেন, তাতেই হবে। আমার মেয়েটা রোজ জাদুর প্রার্থনা করত, জানেন? আব্বু আসলেই তাদের সব দুঃখ দূর হয়ে যাবে। আজ আল্লাহ তার প্রার্থনা কবুল করে নিয়েছে। আপনি ফিরে এসেছেন সহি সালামত। ওয়াহেদ, চলুন ভেতরে চলুন। এই তারা, বাবাকে ঘরে নিয়ে চল। কোন অবস্থা থেকে ফিরেছে কে জানে, ঘরে গিয়ে সব শুনবো আমরা। নীলিমা এক প্রকার টেনে ওয়াহেদকে ঘরের দিকে নিয়ে যাচ্ছে, যেন পুরো পৃথিবী থেকে তাকে লুকিয়ে ফেলার তারা। বাবার বুকে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা শুক্তারা এবার সরে দাঁড়ালো। জ্ঞান হওয়ার পর থেকে যার জন্য এত স্বপ্ন বুনেছে, সেই বাবা যখন সামনে এলো তখন এক অদ্ভুত জড়তা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। বাবা যেই ডাকটির মাঝে এক সমুদ্র ভালোবাসা থাকে, শুক্তারা তা অনুভব করতে পারছে না। দীর্ঘ বিচ্ছেদে সেই অনুভূতির সুতোটা যে ছিঁড়ে গেছে। ওয়াহেদ এক দৃষ্টিতে এই অস্থির নারীটিকে দেখছে। তার ফেলে যাওয়া সেই সজীব নীলিমা আর নেই। জীবনের কঠিন যুদ্ধে লড়ে যাওয়া এক বিধ্বস্ত ও ভঙ্গুর প্রতিচ্ছবি যেন তার সামনে দাঁড়িয়ে। ঘরে ঢুকে নীলিমা হুড়মুড় করে দরজা জানালার খিল তুলে দিল। তারপর হন্তদন্ত হয়ে ওয়াহেদের কাছে ফিরে এলো। প্রবল উত্তেজনা নিয়ে বলল, কথার আব্বু, আপনি একটু বসুন তো, আমি কথাকে ফোন করে জানাই। ও তো খুশিতে পাগল হয়ে যাবে, হয়তো এই রাতেই ছুটে আসবে। বলেই নীলিমা হঠাৎ থামলো। সে পা থামিয়ে ফিরে তাকায় ওয়াহেদের অনুভূতি শূন্য মুখ পানে। আবারও ছুটে গেল তার কাছে, মিহিসরে বলল, আপনাকে তো বলাই হলো না আমি কথার বিয়ে দিয়েছি। একা মেয়ে মানুষ পেয়ে চারিদিকের সবাই খুবলে খেতে চাচ্ছিল আমার মেয়েটাকে। আমি মা হয়ে চোখের সামনে এসব দেখতে পারি বলুন? তাই বিয়ে দিয়ে দিয়েছি জোর করে। আপনার মেয়ে খুব অভিমান করেছিল, কিন্তু এখন সে খুব সুখী, জানেন? আপনার মেয়েটা খুব বুঝদার, মায়ের থেকেও বেশি মানিয়ে নেয়ার ক্ষমতা তার। আমি ঠিক করেছি না বলুন? জবাবের অপেক্ষা না করে সে আবারও ফোনের দিকে পা বাড়ালো, কিন্তু ওয়াহেদ তার হাত ধরে ফেললো। নীলিমার শীর্ণ হাতটা মুঠোয় নিয়ে সে আলতো করে ডাকলো, নীলিমা। জি বলুন। একটু বসো আমার কাছে, কথাকে পরে বলো। আমি আর কোথাও হারিয়ে যাচ্ছি না। ওয়াহেদের কথায় নীলিমার চোখে মুখে প্রশান্তির আভা ফুটে উঠল। সে ধরা গলায় বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।